লেকচার 11। আচ্ছা, আজকে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন শুরু করব, ঠিক আছে? এর আগে আমরা ভেক্টর স্পেসটা আলোচনা করেছি, এবার হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? এটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেব। তারপরে আরো যেগুলো আমাদের চ্যাপ্টার আছে সেগুলো একটা একটা করে আমরা ধীরে 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 পড়বো। আচ্ছা, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে, কাকে বলে সেটা আগে আমরা দেখব। বা লিনিয়ার ট্রান্সফরমেশনের অনেক সময় একে লিনিয়ার ম্যাপিংও বলা হয়, ঠিক আছে? লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিং কাকে বলা হয়? লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিং দুটো ভেক্টর স্পেস না হলো, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে ডাব্লু, ঠিক আছে? বি টু ভেক্টর স্পেসেস, একটা ভি আর একটা ডাব্লু, দুটো ভেক্টর স্পেস না হলো, মাথায় রাখতে হবে তারা, ঠিক আছে, একই ফিল্ডের উপর যাতে হয়, ওভার দ্য সেম ফিল্ড এফ, ঠিক আছে? ভি আর ডাব্লু দুটো ভেক্টর স্পেস, তারা যাতে একই ফিল্ডের উপর হয়। ম্যাপিং সম্পর্কে সবাই জানো, বলছে একটা ম্যাপিং বা ট্রান্সফরমেশন, ম্যাপিংকেও ট্রান্সফরমেশন বলা হয়, ঠিক আছে? নাম দিলাম টি, দুটো ভেক্টর স্পেসের মধ্যে ভি থেকে ডাব্লু ইজ সেড টু বি, এই ম্যাপিংটাকে বলা হচ্ছে একটা লিনিয়ার ম্যাপিং। মানে ম্যাপিংটাকে বলা হয় লিনিয়ার। কেন লিনিয়ার? লিনিয়ারিটি প্রপার্টিটা ফুলফিল করে। কি সেই প্রপার্টি বলছি? বা লিনিয়ার ট্রান্সফরমেশন একই ব্যাপার। যদি এই ম্যাপিংটা স্যাটিসফাই করে এই কন্ডিশন দুটো, হ্যাঁ, ইট স্যাটিসফাইস the following two conditions, the following conditions, কি কি সেই কন্ডিশন গুলো? এক নম্বর, নাম্বার ওয়ান, টি অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু টি আলফা প্লাস টি বিটা, যেখানে আলফা আর বিটা হচ্ছে ভেক্টর স্পেস ভিতে আছে। আর দুই নম্বর হচ্ছে টি অফ সি আলফা ইজ ইকুয়াল টু সি ইন্টু টি আলফা ফর অল, যেখানে সি হচ্ছে ফিল্ডের এলিমেন্ট আর আলফা হচ্ছে ভি এর এলিমেন্ট। পরবর্তীকালে এই দুটো কন্ডিশনকে কম্বাইন করে একটা কন্ডিশনে আনা যায়, সেটা হচ্ছে টি অফ সি আলফা প্লাস বিটা, এটাকে লেখা যায় সি ইন্টু টি আলফা প্লাস টি বিটা। এই দুটোকে একবারে কম্বাইন করে লিখতে পারলাম ফর অল, যেখানে সিটা আর কিছু না, ফিল্ডের এলিমেন্ট, আর আলফা আর বিটাটা হচ্ছে ভি এর এলিমেন্ট। অনেক সময় আবার এইভাবেও লেখা হয়, মানে অনেক সময়, ঠিক আছে, নোট দিয়ে লিখে ফেলি, এটাও মাথায় রাখতে হবে। অনেক সময়, ঠিক আছে, ইন মেনি কেসেস বা ইন সাম কেসেস, যা ইচ্ছে, আমরা এইভাবেও লিখতে পারি টি অফ, এরকম ভাবে বলতে পারি যে সি আলফা প্লাস ডি বিটা ইজ ইকুয়াল টু সি ইন্টু টি আলফা প্লাস ডি ইন্টু টি বিটা ফর অল, যেখানে সিডি হচ্ছে ফিল্ডের এলিমেন্ট আর আলফা আর বিটা হচ্ছে ভি এর এলিমেন্ট। এটাও কিন্তু লিনিয়ারিটি, হ্যাঁ, এটাও যদি হোল্ড করে তাহলে এটাকেও কিন্তু বলা হয় লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন। এখানে খালি স্কেলারটা একটার বদলে দুটো নিলাম। কি বলেছে আমি এবার একটু ডিটেলসে বোঝাই। এই যে লিখলাম লিনিয়ার ট্রান্সফরমেশন, সেই লিনিয়ার ট্রান্সফরমেশন মানে কি বা কি বলতে চেয়েছি আমি একটু ডিটেলসে বোঝাই। ধরো এটা একটা সেট আর এটা একটা সেট, এই সেটটা হচ্ছে এ, এই সেটটা বি। যারা যারা ম্যাপিং সম্পর্কে খুব ভালো আইডিয়া নেই, দেখবে আমার ইউটিউবে ক্লাস আছে, ঠিক আছে, ম্যাপিং এর, তো তারা ওই ক্লাসটা ইয়ে করে নিও, দেখবে সেট রিলেশন ম্যাপিং, সেখানে ম্যাপিং এর দেখবে কিছু কিছু আমাদের ক্লাস দিয়ে রেখেছি, ঠিক আছে, প্লে লিস্টে দেখে নেবে সেট রিলেশন ম্যাপিং, সেখান থেকে একটু ম্যাপিংটা বুঝে নিও, যাদের ম্যাপিং অসুবিধা আছে তারা একটু দেখতে পারো। আচ্ছা,
দুটো সেট ম্যাপিং মানে কি, দুটো সেটের মধ্যে একটা রিলেশন, খালি রিলেশনটা দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে। ধরো রিলেশনটাকে বলছি এফ, তাহলে এফটা কি, এফ হচ্ছে এ আর বি দুটো সেটের মধ্যে একটা রিলেশন বা তাদের মধ্যে একটা কানেকশন, একটা পথ, একটা ব্রিজ, রাস্তা, সেতু, এরকম ব্যাপার। তো সেই এ আর বি এর সেটের মধ্যে কি করে, এর এলিমেন্ট গুলোকে বি এর এলিমেন্টের সঙ্গে কানেক্ট করে, এর এলিমেন্ট গুলোকে ম্যাপিং কি করে, বি এর এলিমেন্টের সঙ্গে কানেক্ট করে। খালি দুটো রুল মাথায় রাখতে হবে। কি কি সেই রুলস গুলো? এক নম্বর হচ্ছে এটা হচ্ছে ডোমেন আর বিটাকে বলে কোডোমেন। ডোমেনের সমস্ত এলিমেন্ট ম্যাপ করতে হবে, ডোমেনের কোনো এলিমেন্ট বাদ থাকা যাবে না। এই যে ডোমেন যে আছে না, এই যে ডোমেন ক্যাপিটাল এ, ইট ইজ দ্য ডোমেন অফ দ্য ফাংশন এফ বা দ্য রিলেশন এফ। রিলেশনটা কখন ফাংশন হবে, যদি ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট ম্যাপ করে কোথায়, কোডোমেনের এলিমেন্টের সাথে। আর দুই নম্বর, ডোমেনের একটা এলিমেন্ট কখনোই একের বেশি এলিমেন্টের সঙ্গে ম্যাপ করতে পারে না। মানে আমি বলতে চাইছি যে এই এলিমেন্টটা ধরো এক, যদি একবার এটার সাথে ম্যাপ করে আবার এটার সাথে ম্যাপ করে, তাহলে কিন্তু এটা ম্যাপিং না। ম্যাপিং হতে গেলে একটা ডোমেনের এলিমেন্টকে এক জায়গাতেই যেতে হবে, টু ওয়ে হতে পারে না, সিঙ্গেল ওয়ে, সবসময় সিঙ্গেল ওয়ে, একটা রাস্তায়। হ্যাঁ, কিন্তু আবার এইটা হতে পারে যে এখানকার দুটো এলিমেন্ট এক জায়গাতে গেল, ইট ইজ পসিবল, সেটা আলাদা বিষয়, সেটা পসিবল। তো কেন আমি এখানে ম্যাপিংটা নিয়ে একটু ডিসকাস করছি, কারণ এই ম্যাপিং এর প্রত্যেকটা জিনিস আমাদের এবার লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, তো এরকম ভাবে আমরা ম্যাপিং ডিফাইন করেছি। তাহলে ম্যাপিং এর দুটো সূত্র কি? এক নম্বর সূত্র হচ্ছে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টকে ম্যাপ করতে হবে, কোনো এলিমেন্ট ছাড়া যাবে না, বাকি রাখা যাবে না। আর দুই নম্বর হচ্ছে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট ক জায়গায় ম্যাপ করবে, এক জায়গাতেই ম্যাপ করবে, এটা হচ্ছে ম্যাপিং। এবার বলছি এরকম ভাবে আমরা একটা ম্যাপিং দুটো সেটের মধ্যে না নিয়ে যদি দুটো ভেক্টর স্পেসের মধ্যে নিই, ভেক্টর স্পেসে তো সেট, একটা সেট ভি আর একটা সেট ডাব্লু, দুটো ভেক্টর স্পেস, ভেক্টর স্পেসটাও তো সেটই হয়, সেটকেই তো ভেক্টর স্পেস বলি যখন 10খানা কন্ডিশন স্যাটিসফাই করে, অ্যাডিশন, আউটার মাল্টিপ্লিকেশন, এই সমস্ত কন্ডিশনের রেসপেক্টে ওভারে ফিল্ডে। তাহলে এরকম ভাবে দুটো ভেক্টর স্পেস নিলাম যারা আসলে কিছুই না, দুটো সেট। ভেক্টর স্পেস হচ্ছে একটা ভি আর একটা ডাব্লু, ভি কে ধরলাম ডোমেন, ডাব্লু কে ধরলাম কোডোমেন। সেই দুটো ভেক্টর স্পেসের মধ্যে যদি একটা ম্যাপিং নিই, তাকে যদি আমরা ক্যাপিটাল টি এই লেটার দিয়ে যদি ডিনোট করি, তাহলে সেই ম্যাপিংটাকে বলা হবে লিনিয়ার। কখন? যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। কি সেই দুটো কন্ডিশন? কন্ডিশনগুলো একটু ভালো করে বুঝে নাও। কন্ডিশনগুলো হচ্ছে এরকম যে ধরো এই সেটটা হচ্ছে ভি আর এই সেটটা হচ্ছে ডাব্লু, টি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ভি থেকে ডাব্লুতে। তাহলে ভি থেকে যদি একটা এলিমেন্ট নিই সাপোজ আলফা, আর আরেকটা এলিমেন্ট যদি নিই বিটা, ঠিক আছে, ভি থেকে যদি দুটো এলিমেন্ট নিই ভেক্টর স্পেস থেকে আলফা আর বিটা, তাহলে কে বলতে পারে আলফার ইমেজ কত হয় টি ম্যাপিং দ্বারা? টি আলফা। টি আলফা কোথায় থাকবে এটা? ডাব্লিউতে। কোডোমেনে। বিটার ইমেজ টি বিটা ডাব্লুতে থাকবে। তাহলে যখনই আলফা বিটা এরা ভিতে আছে, ঠিক আছে, কিন্তু যখনই তাদের সাথে টি লেগে যাবে, ভেক্টর স্পেস ভি এর এলিমেন্ট গুলো নিলাম, তার উপর যদি টি কাজ করে, তাহলে সব সময় টি আলফা টি বিটা এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ডাব্লুতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আলফা আর বিটা যদি ভিতে থাকে, তাহলে তোমরা হয়তো জানো যে আলফা প্লাস বিটা কোথায় থাকবে ভেক্টর স্পেসের প্রপার্টি অনুসারে? ভিতেই থাকবে। এটাও ভিতে থাকবে। তাহলে এটা ভি এর একটা এলিমেন্ট। তাহলে এটা যদি ভিতে থাকে, তাহলে টি অফ আলফা প্লাস বিটা কোথায় থাকবে? ডাব্লুতে। আলফা প্লাস বিটার উপর টি কাজ করেছে মানে ডাব্লুতে। বলছি এক নম্বর কন্ডিশন, যদি টি অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু টি আলফা প্লাস টি বিটা, এটা এক নম্বর হতে হবে। আমার কথাটা বোঝা গেল? টি অফ আলফা প্লাস বিটা তার মানে কি? তার মানে হচ্ছে আলফা প্লাস বিটার ইমেজ আলফার ইমেজ প্লাস বিটার ইমেজের যোগফলের সমান হতে হবে। এটা এক নম্বর। আর দুই নম্বর কি? দুই নম্বর একই রকম ভাবে সি যদি একটা ফিল্ড থেকে এলিমেন্ট নিই, সি কার এলিমেন্ট? ফিল্ডের এলিমেন্ট। সি যদি একটা ফিল্ডের এলিমেন্ট নিই, তাহলে সি আলফা কোথায় থাকবে? ভি তো ভেক্টর স্পেস, সি ফিল্ডে আছে, ভিতে থাকবে। সি আলফা কোথায় থাকবে? ভিতে। তাহলে সি আলফা যদি ভিতে থাকে, তার ইমেজ টি অফ সি আলফা সেটা ডাব্লুতে থাকবে। তো বলছে টি অফ সি আলফা ইজ ইকুয়াল টু কি হতে হবে? সি ইন্টু
টি আলফা হতে হবে, এই যে টি আলফা আর তার সাথে সি। যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে তাহলে আমরা বলতে পারি যে এই যে ম্যাপিংটা বা এই যে ট্রান্সফরমেশনটা, ম্যাপিং ট্রান্সফরমেশন এগুলো সব একই বিষয়, ফাংশন একই জিনিস। এই যে ফাংশন বা ম্যাপিং বা ট্রান্সফরমেশন সেটা লিনিয়ার হবে। এই দুটো হচ্ছে লিনিয়ারিটির কন্ডিশন। বুঝতে পারা গেছে? একটা হচ্ছে অ্যাডিশনের রেসপেক্টে কন্ডিশন, আর একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন তার রেসপেক্টে কন্ডিশন। বা পরবর্তীকালে এই দুটোকে এইভাবেও কম্বাইন করতে পারো বা এইভাবেও লিখতে পারো। তার মানে স্কেলার গুলো বাইরে বেরিয়ে যায় আর এলিমেন্ট গুলো এরকম ভাবে ভাগ হয়ে যায়। ভাগ মানে কি, যে আলাদা আলাদা পার্ট 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 করে হয়ে যায়। বুঝতে পারা গেছে? এই কন্ডিশন গুলো হলে আমরা সেই ম্যাপিংটাকে বলবো লিনিয়ার ম্যাপিং, আচ্ছা, বা লিনিয়ার ট্রান্সফরমেশন। এইবার তাহলে ব্যাপারটা কিন্তু একই, তাহলে বিষয়টা কিন্তু ট্রান্সফরমেশন মানে কিন্তু একটা ম্যাপিংই। তাহলে ম্যাপিং হওয়ার পাশাপাশি এখানে খালি আর এক্সট্রা তোমাদের কি মনে রাখতে হবে, এই যে দুটো কন্ডিশন হোল্ড করছে এটা খালি মনে রাখতে হবে। বাকি কিন্তু তোমরা যে একবারে প্রথম সেমিস্টার বা উচ্চ মাধ্যমিকে যে তোমরা ম্যাপিং করে এসছো সেই ম্যাপিংই কিন্তু এটা। যেমন উচ্চ মাধ্যমিকে তোমরা যখন ম্যাপিং করেছো তখন দেখবে যে তোমরা দু ধরনের ম্যাপিং করেছো বা তিন ধরনের, আরো ভালো করে বলতে গেলে। এক নম্বর হচ্ছে, আচ্ছা ম্যাপিং তো করেছো, তার আগে একটা কাজ করি, ম্যাপিং এ কতগুলো জিনিস আমি একটু তোমাদের ধরি, দেখি তো কে পারে, ঠিক আছে? এক নম্বর হচ্ছে ইমেজ সেট আর কোডোমেন সেট কি সেম? না স্যার, হবে না। সব সময় হবে না স্যার। সব সময় হবে না, কিছু ইমেজ বিশেষ সেট ক্ষেত্রে মানে আর হবে। কোডোমেন সেট মানে, কোডোমেন মানে ধরো একটা ম্যাপিং আছে টি ভি থেকে ডাব্লিউ, তাহলে এখানে কোডোমেন কে ডাব্লিউ ডব্লিউ কোডোমেন, সেটটা কোড হবে। ডাব্লু। ডাব্লিউ কোডোমেন, যেখানে ম্যাপটা যাচ্ছে সেটা কোডোমেন। আর ইমেজ সেট মানে, ভি এর এলিমেন্ট গুলো টি ম্যাপিং দ্বারা যেখানেতে যাচ্ছে। ইমেজ সেট মানে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট, ডোমেন ধরো এখানে ভি, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট যেখানে যাচ্ছে বা ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজগুলো নেব, সেই ইমেজগুলো যে সেটটা তৈরি করে সেটা হচ্ছে ইমেজ সেট। ইমেজ সেট সবসময় কোডোমেন সেটের কি হয়, সাবসেট হয়। সেটা অনেক সময় ইকুয়াল হতে পারে, আবার তার থেকে ছোটও হতে পারে। তো অনেক বইতে এরকমও দেওয়া হয়। আবার আমি পার্টিকুলার শুধু সাবসেট দিয়ে দিই। সেই সাবসেট বলার মধ্যে আমি দুটো জিনিসই বলে দিই, যে ইমপ্রপারও হতে পারে, তার মানে ইমেজ সেট আর কোডোমেন সেট সমানও হতে পারে, আবার প্রপারও হতে পারে, তার মানে ইমেজ সেটটা কোডোমেনের থেকে ছোট হতে পারে। এবার এই ম্যাপিং তিন ধরনের ছিল। কি কি তিন ধরনের ছিল? এক নম্বর হচ্ছে ইনজেক্টিভ, মনে আছে কারোর? বা তাকে বলা হয় 1-1। দুই নম্বর সারজেক্টিভ, বা তাকে বলা হয় 1-2। আর তিন নম্বর কি ছিল? বাইজেক্টিভ, বাইজেক্টিভ। তাকে বলা হয় 1-1। হ্যাঁ, যাই হোক, বেশি আমাদের ক্ষেত্রে ইনজেক্টিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ এই টার্মগুলোই বেশি হচ্ছে আমরা প্রচলিত আমাদের কাছে। কে বলতে পারে কোনো একটা ম্যাপিং, ধরো আমি বললাম ফাংশন এফ এ থেকে বি তে, এই ম্যাপিংটা ইনজেক্টিভ কখন হবে? এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগবে এখন, সেই কারণে আমি ধরছি। কে বলতে পারে? আমাকে ভাষায় বুঝিয়ে দাও, আমি তারপরে তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। স্যার এফ অফ আলফা সমান এফ অফ বিটা হলে আলফা সমান বিটা যদি হয় তাহলে ইনজেক্টিভ হয়। তার মানে কারেক্ট, তার মানে দুটো এলিমেন্টের ইমেজ যদি সেম হয়, যে কোনো ফর এনি টু এলিমেন্টস এক্স আর ওয়াই, ধরো এ তে আছে, আমি আর লিখছি না অত ডিটেলসে, এফ এক্স আর এফ ওয়াই যদি সেম হয় তাহলে এক্স আর ওয়াই কি হবে? সেম। আর অন্য কোনো উপায়ে? ঠিক বলছো, ইনজেক্টিভ মানে দুটো এলিমেন্টের দুটো এক্স ইকুয়ালস টু ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই করলে হয়, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই। না, না স্যার, এক্স নট ইকুয়ালস টু ওয়াই হলে এফ অফ এক্স নট ইকুয়ালস টু মানে এর কন্ট্রা পজিটিভটা। এক্স যদি ওয়াই এর সঙ্গে সমান না হয়, দুটো আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ, শোনো, দুটো সেম এলিমেন্ট যদি হয় না, এই যে এটা অনেকেই ভুল করে, ধরো এক্স আর ওয়াই যদি সমান হয় তাহলে এফ এক্স আর এফ ওয়াই সমান হবেই। এটা কিন্তু ইনজেক্টিভের কোনো ব্যাপার না, এটা ম্যাপিং এর ব্যাপার। ধরো এটাই এক্স এটাই ওয়াই, ডোমেনে একটা এলিমেন্ট আছে সেম, তার আলাদা আলাদা ইমেজ হতে পারে? এফ এক্স আর এফ ওয়াই আলাদা হতে পারে? যদি হয় তাহলে সেটা কি আর ম্যাপিং হবে? তো সেটা তো ম্যাপে ডেফিনেশনটা বেরিয়ে করে যাবে। ম্যাপিং এর ডেফিনিশনটা তো আমি বলেছিলাম যে একটা এলিমেন্টের, এই যে একটাই তো এলিমেন্ট, এক্স আর ওয়াই সেম মানে, এক্স আর ওয়াই সেম মানে কি বলছো এটা? এক্স আর ওয়াই সেম মানে একটাই এলিমেন্ট, it is only একটাই one element. এলিমেন্ট। But if fx and fy are different, then this element has two different images. Is it possible?
ইট না কন্টেন্টস স্যার, দ্য ডেফিনেশন অফ, তো ডেফিনেশনটাকে ম্যাপিং এর ইয়ে করেছে। তাহলে এফএক্স এক্স আর ওয়াই সমান হলে এফএক্স এফ ওয়াই সমান হয়, এটা ম্যাপিং এর ডেফিনেশন। এটা কিন্তু কোনো ইনজেক্টিভের ডেফিনেশন না, যেটা অনেকেই ভুল করে, এটাকে কিন্তু ঠিক করে নিও। ইনজেক্টিভ কি? ইনজেক্টিভ হচ্ছে দুটো এলিমেন্ট যদি আলাদা হয় তাহলে তাদের ইমেজ কি হবে? ধরো এক্স আর ওয়াই ডিফারেন্ট, তাহলে তাদের ইমেজ সেম হতে পারে? না পারে না, তাহলে ইনজেক্টিভ হয় না। তাহলে তাদের ইমেজগুলো কি হবে? ইমেজগুলো আলাদা হবে। এটা ইনজেক্টিভের ডেফিনেশন। এই যে, স্যার, বা ফার্স্ট এটাও বলতে পার্টটাই পারো, ওয়েল ডিফাইন্ড তো। হ্যাঁ প্রথমটা হচ্ছে ওয়েল ডিফাইন্ডনেস, কারেক্ট, ওয়েল ডিফাইন্ড মানে একটা ম্যাপিং ডিফাইন, ডেফিনেশন মানেই তো ডিফাইন। একটা ম্যাপিং এর ডেফিনেশন মানে কি? ডেফিনেশন থেকে তো ডিফাইন ব্যাপারটা আছে, ডিফাইন করতে পারছি মানে তার ডেফিনেশন দিতে পারছি। তো ওয়েল ডিফাইন তো ওইখান থেকেই এসছে, ম্যাপিং এর ডেফিনেশন থেকে। এক একটা টার্ম এটা ওয়েল ডিফাইন্ড, বইয়ের একটা টার্ম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডেফিনেশন থেকে, সেটা তো ওয়েল ডিফাইন। যে কোনো ডেফিনেশন কে আমরা ডিফাইন করতে পারলেই সেটা ওয়েল ডিফাইন বলি। আচ্ছা, আবার এরকমও হতে পারে যে দুটো ম্যাপিং, দুটো এলিমেন্টে যদি ইমেজ সেম হয়, ধরো দুটো এলিমেন্ট ইমেজটা একটাই, তাহলে এলিমেন্ট গুলো কি আলাদা হতে পারে? তাহলে কি ইনজেক্টিভ হবে? না, তাহলে এলিমেন্ট গুলো কি হতে হবে? সেম হতে হবে। বুঝতে পেরেছো? তাহলে ইনজেক্টিভের এটাও ডেফিনেশন, এটাও ডেফিনেশন। সাবজেক্টিভ কে বলতে পারে? সাবজেক্টিভের যখন ডেফিনেশন ইমেজ সেট আর কোডোমেন সেট সমান হয়ে যাবে। যখন ইমেজ সেট আর কোডোমেন সেট সমান হয়ে যায়, কারেক্ট। যেমন এই ম্যাপিংটার ক্ষেত্রে যদি এফ এ মানে ইমেজ সেটকে লিখিয়ে পাবে, আর বি যদি সমান হয়ে যায়, তাহলে সেটাকে বলতে পারি আমরা সাবজেক্টিভ। বা কোডোমেনের একটা প্রি ইমেজ আছে, এগুলো একটু পড়ে নিও। যারা প্রি-ইমেজ ভুলে থাকে। গেছো, যারা হয়তো অনেকে ভুলে যেতে পারো, তারা একটু আজকে শনিবার তো কাল পরশুর মধ্যে একটু পড়ে নিও, হ্যাঁ, ম্যাপিংটা। ঠিক আছে? আচ্ছা, আর বাইজেক্টিভ মানে যেখানে ইনজেক্টিভ প্লাস ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ। ওই একসাথে হবে, সেটা হচ্ছে বাইজেক্টিভ। এগুলো সব কাজে লাগবে এখন। ঠিক আছে, যাই হোক, তাহলে ইনজেক্টিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ এই জিনিসগুলো যাতে মাথায় থাকে। আচ্ছা, এইবার কিছু উদাহরণ দিই লিনিয়ার ট্রান্সফরমেশনের। হ্যাঁ, একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দিচ্ছি আমি। এ ম্যাপিং টি, হ্যাঁ, ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, আর বললাম না, উজ্জ্ব রাখলাম, ওভার এ ফিল্ড এফ, এটাতে মাথায় থাকে। তাহলে ভি থেকে বি সেম ফিল্ডের উপর, হ্যাঁ, সেম ভেক্টর স্পেসের উপর। দেখো, দুটো ভেক্টর স্পেস আমি আলাদা নিয়েছি, ভি আর ডাব্লিউ যদি সেম নিই, অনেক সময় এরকম হয় না, তোমরা করনি যে দুটো সেট সেম, তাদের মধ্যে ম্যাপিং এ থেকে এ, তাদের মধ্যে ম্যাপিং হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। তো এখানেও দুটো ভেক্টর স্পেস যদি সেম হয় তাতেও কোনো কিছু অসুবিধা নেই। তাহলে একটা ম্যাপিং নিলাম, টি নাম দিলাম, ভি থেকে ভি ডিফাইন করছি আমি। হ্যাঁ, ভালো করে দেখো কিভাবে ডিফাইন করছি। টি আলফা ইজ ইকুয়াল টু আলফা, যেখানে আলফা ভিতে আছে। আচ্ছা, কেউ বলতে পারবে এই ম্যাপিংটা কিরকম ম্যাপিং? এরকম একটা ম্যাপিং তোমরা পড়েছো। আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং, ভেরি গুড। এটাকে বলা আইডেন্টিটি ম্যাপিং। কেন? নিজের ইমেজ নিজেই হচ্ছে, আলফার ইমেজ আলফা, বিটার ইমেজ বিটা, গামার ইমেজ গামা, এক্স এর ইমেজ এক্স, ওয়াই এর ইমেজ ওয়াই। তো এইবার এই যে ট্রান্সফর্ম, এই যে ম্যাপিংটা নিলাম বা ট্রান্সফরমেশনটা নিলাম, সেটা কি লিনিয়ার হবে? এটা কি লিনিয়ার হবে? হ্যাঁ স্যার, হবে। লিনিয়ারিটি চেক করার তাহলে সূত্র কি? লিনিয়ারিটি চেক করার সূত্র বলো। তাহলে লিনিয়ার হবে কিনা সেটা কি করে চেক করবো আমরা? আলফা আর বিটা ভি থেকে তুলবো, দেখাবো টি অফ আলফা প্লাস যে বিটা কোনো ইকুয়ালস টু আলফা আর টি বিটা যদি ভি থেকে ধরি, আর একবারই করে দিচ্ছি, সি ফিল্ড থেকে ধরছি, আর সিটা ফিল্ড থেকে ধরবো, তাহলে টি টি অফ অফ সি আলফা প্লাস বিটা। সি আলফা প্লাস বিটা। আচ্ছা, আলফার ইমেজ আলফা, তাহলে টি অফ সি আলফা প্লাস বিটার ইমেজ সি আলফা প্লাস বিটা। বিটাই হবে। আচ্ছা, সি আলফার জায়গায় টি আলফা বসাতে পারি, কেন? টি আলফার আলফা। ইমেজ আলফা। আর বিটার জায়গায় টি বিটা বিটার বসাতে পারি, জায়গায় কেন? টি বিটার বিটা। ইমেজ বিটা। তাহলে দেখো তো, এটাই তো লিনিয়ারিটি। তাহলে এই যে ম্যাপিংটা, তাহলে এই ম্যাপিংটা কিন্তু লিনিয়ার ম্যাপিং হয়ে যাচ্ছে। তাহলে দিস ম্যাপিং, এ ম্যাপিং ডিফাইন্ড বাই এত, আচ্ছা এটা যেটা ডিফাইন করছি, ইজ এ লিনিয়ার ম্যাপিং। হ্যাঁ, এই ম্যাপিংটা হচ্ছে লিনিয়ার ম্যাপিং। আচ্ছা, দিস ম্যাপিং ইজ কল্ড, এই ম্যাপিংটাকে তাহলে কি বলা হয়? এর একটা স্পেশাল নাম আছে। এই ম্যাপিংটাকে বলা হয় আইডেন্টিটি ট্রান্সফরমেশন বা আইডেন্টিটি ম্যাপিং। হ্যাঁ, আইডেন্টিটি ট্রান্সফরমেশন।
বোঝাতে পারলাম? অন ভি, তাহলে ভি থেকে ভিতে আইডেন্টিটি ম্যাপিং, এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা আমি যদি বলি এই ম্যাপিংটা, দ্য ম্যাপিং, ভালো করে দেখো তো এই ম্যাপিংটা, টি ভি থেকে ডাব্লু, হ্যাঁ, দুটোই ভেক্টর স্পেস, ডিফাইন বাই, আচ্ছা টি অফ আলফা, আলফা যেখানে ভিতে আছে, ইজ ইকুয়াল টু থিটা ড্যাশড, আচ্ছা আলফা ভিতে, আর থিটা ড্যাশটা কি জানো, যেহেতু এখানে দুটো ভেক্টর স্পেস, থিটাটা হচ্ছে ভি এর নাল ভেক্টর, আর থিটা ড্যাশটা হচ্ছে কার নাল ভেক্টর, অফ ডব্লিউ। ডাব্লিউ, ডাব্লিউর নাল ভেক্টর হচ্ছে থিটা ড্যাশ। ভি এর দুটো আলাদা আলাদা ভেক্টর স্পেস, তো এটা একটা ভেক্টর স্পেস ভি, এটা একটা ভেক্টর স্পেস ডাব্লিউ, তাহলে এর নাল ভেক্টর ধরলাম থিটা, আর এর নাল ভেক্টরটা ধরলাম থিটা ড্যাশ, অন্য কিছু ধরলেও ধরতে পারো, আর যাই হোক থিটা ড্যাশটি ধরি, সমস্ত বইতে ওটাই থাকে। এই ম্যাপিংটা সবাই এক জায়গাতে যাচ্ছে, কোথায় যাচ্ছে, নাল ভেক্টরে যাচ্ছে। এই ম্যাপিংটা কি লিনিয়ার ম্যাপিং হবে? কি করে বুঝবো এটা লিনিয়ার হচ্ছে কিনা? একটা সি নাও ফিল্ড থেকে, আর আলফা আর বিটা নাও ভি থেকে। ম্যাপিংটা ভালো করে লক্ষ্য করো, যে কোনো আলফা যদি ভেক্টর স্পেসে থাকে তাহলে তার ইমেজ কিন্তু সবসময় ডাব্লুর নাল ভেক্টর। তার মানে ম্যাপিংটাকে যদি ছবি আঁকি, এই ম্যাপিংটা কিরকম ম্যাপিং জানো, এটা যদি ভি হয় আর এটা যদি ডাব্লু হয়, এটা যদি থিটা ড্যাশ হয়, ডাব্লুর নাল ভেক্টর, ডাব্লুতে আরো ভেক্টর আছে, এটা থিটা ড্যাশ, সবাই এই যে ভি এর সবাই কোথায় যাচ্ছে, সবাই যত ভেক্টর আছে ভিতে কোথায় যাচ্ছে, সবাই থিটা ড্যাশে যাচ্ছে। তাহলে কি করে প্রমাণ করব, সি আলফা প্লাস বিটা, আচ্ছা কোথায় যাবে তাহলে, টি অফ সি আলফা প্লাস বিটা মানে থিটা ড্যাশে, আচ্ছা থিটা ড্যাশ মানে লিখতে পারি থিটা ড্যাশ প্লাস থিটা ড্যাশ, আচ্ছা থিটা ড্যাশকে আবার সি ইন্টু থিটা ড্যাশ লিখতে পারি, এরকম সূত্র করেছিলাম, সি থিটা মানে থিটা, তাহলে সি ইন্টু থিটা ড্যাশ মানে থিটা ড্যাশ, একই বিষয়, ওখানে থিটা ছিল এখানে থিটা ড্যাশ, এরকম সূত্র করেইছি, তাহলে সি ইন্টু থিটা ড্যাশ, আচ্ছা প্লাস থিটা ড্যাশ, সি থিটা ড্যাশ মানে আলফা থিটা ড্যাশে যাচ্ছে, পরের থিটা ড্যাশে বিটা যাচ্ছে, একই বিষয়। তাহলে এই ম্যাপিংটাও হচ্ছে একটা লিনিয়ার ম্যাপিং। দ্য ম্যাপিং ইজ ডিফাইন্ড বাই এত ইজ, কি হবে, ইজ এ লিনিয়ার ম্যাপিং। এই ম্যাপিংটারও একটা নাম আছে স্পেশাল, বুঝতে পারছো তো সবাই কি বলতে চাইছি আমি? না বুঝতে পারলে কিন্তু জিজ্ঞেস করবে, আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি ব্যাপারগুলো, এই যেগুলো, এই ম্যাপিংটাকে কি নাম দেওয়া হয় জানো কেউ? জিরো ম্যাপিং। জিরো ম্যাপিং বা কল্ড জিরো ম্যাপিং বা ট্রিভিয়াল ম্যাপিংও বলা হয়। হ্যাঁ, সবাই থিটা ড্যাশে যাচ্ছে, ক্লিয়ার? বোঝাতে পেরেছি? কে বলতে পারে এই ম্যাপিংটা কি ইনজেক্টিভ হবে? না স্যার, হবে না। হুম, কেন বোঝা যাচ্ছে হবে না? সবাই আলাদা আলাদা এলিমেন্ট, একই হ্যাঁ জায়গায় স্যার, ম্যাপ করছে। হবে না খুব। আলাদা আলাদা এলিমেন্ট কিন্তু যাচ্ছে এক জায়গায়, তাহলে আলাদা ইনজেক্টিভ হতে গেলে আলাদা আলাদা এলিমেন্টের ইমেজ আলাদা হতে হয়, হচ্ছে না। সাবজেক্টিভ হবে যদি ডাব্লু তে আরো এলিমেন্ট থাকে, নাল ভেক্টর। হ্যাঁ, কে বলতে পারে সাবজেক্টিভ? না স্যার, সাবজেক্টিভ হবে না স্যার, হবে যে না। কোনো একটা হবে এলিমেন্ট না নিলে তো। তার এর ইমেজ ইমেজ পাওয়া সেট যাবে। কত, ইমেজ সেট কত, শুদ্ধ ইমেজ সেট কত, টিভি কত, ইমেজ সেট W সিঙ্গেলটন থিটা, সিঙ্গেলটন থিটা ড্যাশ, সবাই থিটা ড্যাশে যাচ্ছে তো, কিন্তু কোডোমেন কোডোমেন ডাব্লু। তো ইমেজ সেটটাকে আমরা এইভাবে লিখি, আমি আরো শেখাবো, চিন্তার কিছু নেই। ইমেজ সেট মানে টি এর ইমেজ, হ্যাঁ, তো টি এর ইমেজ ডাব্লুর থেকে ছোট, সেই জন্য এটা সাবজেক্টিভ না। তাহলে ইনজেক্টিভ হচ্ছে না, সাবজেক্টিভ হচ্ছে না। আচ্ছা আইডেন্টিটি ম্যাপিং কি হয় জানো? ইনজেক্টিভ হয় আইডেন্টিটি, হ্যাঁ স্যার, ইনজেক্টিভ হবে তো। সাবজেক্টিভ। আইডেন্টিটি ম্যাপিং সবসময় বাইজেক্টিভ হয় জানো এটা? হ্যাঁ স্যার, সাবজেক্টিভও হবে। আইডেন্টিটি ম্যাপিং সবসময় কিন্তু বাইজেক্টিভ হয়, সাবজেক্টিভ হয় আবার ইনজেক্টিভ হয়, বাইজেক্টিভ হয়, ঠিক আছে? আচ্ছা 3 নম্বর,
ধরো আমি একটা ম্যাপিং দিচ্ছি, ম্যাপিং টি, আচ্ছা ভেক্টর স্পেসটা নিলাম R3, ভিটাকে নিলাম R3, ডাব্লিউটাকেও R3, ঠিক আছে, দুটোই R3। আচ্ছা ডিফাইন করছি টি অফ x1 x2 x3। বুঝতে পেরেছো কেন এরকম x1 x2 x3 নিলাম? এই যে আলফা, যদি ধরো আলফা নিই তাহলে আলফাটা হচ্ছে x1 x2 x3, কারণ R3 তে আছে। তার ইমেজেও তিনটে কোঅর্ডিনেট থাকবে। আচ্ছা ইমেজটা এরকম বলছি, ইমেজটা হচ্ছে x1 x2 0, যেখানে x1 x2 x3 এরা সব R3 তে আছে। ক্লিয়ার? কে বলতে পারে এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা আমরা চেক করব, এই সরি লিনিয়ার ট্রান্সফরমেশন বলছি, এই যে ট্রান্সফরমেশন এটা আমরা চেক করব এটা লিনিয়ার হবে কি হবে না, সেটা কে বলতে পারে? স্যার দুটো ভেক্টর তুলে নেবো R3 থেকে, আলফা আর চেক বিটা। করতে হয়, চেক করার স্টাইল কি? আলফা আর বিটা তুলে নেবো, আর একটা ফিল্ড থেকে একটা আলফা, সি বিলংস টু আর। একটা আলফা নিলাম x1 x2 x3, হ্যাঁ R3 থেকে। আর একটা বিটা নিলাম, নাম দিলাম y1 y2 y3 R3 থেকে। আরেকটা আর একটা সি নেবো কোথা থেকে? আর থেকে, ফিল্ড যেহেতু ফিল্ডটা আর হবে এখানে, আর হবে। R3 আর এর ওপর। বাস তোমাদের কাজ হচ্ছে তাহলে সি আলফা প্লাস বিটা এটা বের করা। কে বলতে পারে কত হবে? আলফা জানা আছে, বিটা জানা আছে, সি জানা আছে। সি আলফা প্লাস বিটা একবারে যদি করি তাহলে কত হবে গো? সি cx1 প্লাস y1, কমা, cx2 প্লাস y2 প্লাস আমি কমা নিচে লিখছি, c হ্যাঁ নিচে নিচে লিখছি, ঠিক আছে, সি x3 প্লাস y3। আচ্ছা প্লাস y3। টি অফ সি আলফা প্লাস বিটা, ভালো করে দেখো ম্যাপিংটা যদি খুব ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, প্রত্যেকে দেখো ম্যাপিংটা। তাহলে ম্যাপিংটা কি করেছে? ম্যাপিংটা হচ্ছে x1 x2 x3 কে কোথায় নিয়ে গেছে? x1 x2 জিরোতে। তার মানে থার্ড কোঅর্ডিনেটটা সবসময় জিরো হচ্ছে, প্রথমটা সেম থাকছে, সেকেন্ডটা সেম থাকছে, থার্ড এরটা জিরো হচ্ছে। তাহলে এখানেও যদি আমি সি আলফা প্লাস বিটাকে যদি ম্যাপ করি তাহলে দেখো প্রথমটাই থাকবে, দ্বিতীয়টাই থাকবে, আর 3 নম্বরটা জিরো হয়ে যাবে। তাহলে টি অফ সি আলফা প্লাস বিটা কি হবে? cx1 প্লাস y1 কমা cx2 প্লাস y2 কমা 0। সবাই কি বুঝতে পারলে? না বুঝতে পারলে কিন্তু আমাকে বলবে। ক্লিয়ার? এইটাকে যদি আমি এইভাবে লিখতে পারি c x1 x2 0 প্লাস y1 y2 0, যোগ করো তো এই দুটো, দেখো তো এটাই আছে কিনা। হ্যাঁ স্যার ওটাই আসবে। ক্লিয়ার? তাহলে c ইনটু কে বলতে পারে x1 x2 0 কত হবে? কার ইমেজ? টি অফ টি আলফা আলফা তাহলে সি টি অফ আলফা, এই যে প্লাস y1 y2 আর 0, এটাও সিমিলারলি কার ইমেজ হবে? টি অফ, বিটা। বিটা তাহলে এইটা হচ্ছে লিনিয়ার। ঠিক আছে, অনেকে আছে লিনিয়ার না, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখব। ক্লিয়ার? ওকে, এক্সাম্পল 4 দেখো, বোঝাতে পারছি ঠিকঠাক? ধরো একটা স্পেস নিলাম, হ্যাঁ পি 3R। সবাই জানো তো স্পেসটা মানে কি? একটা স্পেস P3R মানে সেট অফ রিয়েল পলিনোমিয়াল উইথ ডাইমেনশন লেসার ইকুয়ালস টু 3, উইথ ডিগ্রি লেসার ইকুয়ালস টু 3 at এটা most সবার 3। জানা আছে। পলিনোমিয়াল হবে, রিয়াল হবে, যার ডিগ্রি কত হতে পারে? ম্যাক্সিমাম 3। ম্যাক্সিমাম 3। এই স্পেসটা করিয়ে দিয়েছি। এই স্পেসটার কে বলতে পারে ডাইমেনশন কত? 4 স্যার 4 হবে স্যার। 4 হবে। x x স্কয়ার x কিউব বেসিস সেট করুন করে। 1x x স্কয়ার x কিউব 1x এটা x বেসিস, স্কয়ার x কিউব। হ্যাঁ স্যার এটা basic। 1x x স্কয়ার x কিউব। এটা বেসিস। আচ্ছা, তো তোমাদের খুব ভালো করে দেখো, একবারে ছোটবেলার জিনিস করেছি। ডেরিভেটিভ করেছো সবাই ছোট থেকে? ডেরিভেটিভ ডি বা ডিডিএক্স বা ডিডিটি হ্যাঁ স্যার। করেছো তো? আচ্ছা, ধরো আমি একটা ট্রান্সফরমেশন দিলাম, হ্যাঁ, যদি কারোর ইচ্ছে হয় ট্রান্সফরমেশনটাকে ডি নাম দিতে পারো,
আর যদি কারোর ইচ্ছে না হয় তাহলে সে টি দিতে পারো, যেটা ইচ্ছে। কেন ডি দিচ্ছিলাম আমি বলে দিই। ধরো আমি লেট টি হচ্ছে একটা ট্রান্সফরমেশন বা ম্যাপিং, দেখো কি করে দিচ্ছি। টি হচ্ছে P3R থেকে P2R এ। P2R মানে সবার জানা আছে, ডিগ্রি কি হয়ে গেল P2R এর ডিগ্রি একটা স্যার অ্যাট মোস্ট 2। অ্যাটমোস্ট 2, তার মানে কমে আগে গেল স্যার। হচ্ছে ডিগ্রি 3, P3R এ হচ্ছে ডিগ্রি 3, এর ডিগ্রি হচ্ছে ম্যাক্সিমাম মানে অ্যাটমোস্ট 3, আর P2R এ হচ্ছে ডিগ্রি অ্যাটমোস্ট 2। এরকম কোন ট্রান্সফরমেশন তোমরা ছোট থেকে করেছো যেই ট্রান্সফরমেশনটা ডিগ্রি 3 কে 2 এ পরিণত করে? স্যার Derivative, ডিফারেন্সিয়েশন। ডেরিভেটিভ করলে না? কমে যায় একদিক দিয়ে। আচ্ছা, কারো একটা মাইকে আওয়াজ হচ্ছে খুব, একটু কালীচরণের বা হাওয়ার মনে হয়। ডেরিভেটিভ, যে কোনো ডেরিভেটিভ কি করে, ডিগ্রি যেটা 3 থাকে সেটাকে 2 করে, বা 4 কে 3 করে, 2 কে 1 করে। তাহলে টি হচ্ছে একটা লিনিয়ার একটা ট্রান্সফরমেশন, খালি লিনিয়ারটা পরে আসছি, ওটা তোমরা চেক করবে। P3R থেকে P2R এ কিভাবে ডিফাইন করছি? ডিফাইন্ড বাই টি, ঠিক আছে, এফএক্স কে, এফএক্স মানে তাহলে কোথা থেকে নিলাম, এই যে ডোমেন থেকে এফ ড্যাশ টেক্সে নিয়ে যাচ্ছে। আমার কথাটা বোঝা গেল? এফএক্স এর কাজ কি করছে, মানে টিটা কি কাজ করছে, তাহলে এফএক্স কে কোথায় নিয়ে যাচ্ছে, এফ ড্যাশ এক্স এ। বা কেউ এইভাবেও বলতে পারো, আমি ব্র্যাকেটে দিয়ে দিই, টি এফএক্স কে ডিডিএক্স অফ এফএক্স এ নিয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু একই, ডিডিএক্স অফ এফএক্স মানে আমরা কি লিখি, এফ ড্যাশ এক্স। আচ্ছা, যেখানে কমা দিয়ে এফএক্স কত, কোথায় আছে এফএক্স, P3R এ। বোঝাতে পারছি? কে বলতে পারে এই যে ট্রান্সফরমেশনটা নিলাম সেটা কি লিনিয়ার হবে? ডেরিভেটিভের ক্ষেত্রে এরকম হয় লিনিয়ার? ছোটবেলা থেকে যে ডেরিভেটিভ করে এসছো তোমরা, ডেরিভেটিভে হ্যাঁ কি স্যার হয়। লিনিয়ারিটি হয়? ডেরিভেটিভের তো বিভিন্ন রকম সূত্র আছে, সেই সূত্রগুলো তো এই লিনিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারি। সেই সূত্রগুলো লিনিয়ারের জন্যই। ধরো এফএক্স আর জিএক্স দুটো পলিনোমিয়াল দিলাম P3R থেকে, ঠিক আছে। এবার এলিমেন্ট গুলোকে আলফা বিটা না নিয়ে কেন এফএক্স নিচ্ছি, কারণ P3R এ আছে। তো P3R এর এলিমেন্ট মানে পলিনোমিয়াল, সেই জন্য এফএক্স জিএক্স। দেখো ভেক্টর স্পেস যখনই চেঞ্জ হয়ে যাবে না, সেই অনুসারে কিন্তু আমরা তার এলিমেন্ট গুলোকে চেঞ্জ করব। যদি ভেক্টর স্পেসটা ম্যাট্রিক্সের স্পেস হতো তাহলে দেখতো ক্যাপিটাল এ বি সি এই আকারে এলিমেন্ট নিতাম। আসবে প্রচুর ট্রান্সফরমেশন, এখন আমরা শিখবো, কঠিন কঠিন ট্রান্সফরমেশন শিখবো। সোজা গুলো প্রথমে করে নিই, তারপরে বিভিন্ন রকম শিখবো, সমস্ত জায়গা থেকে সমস্ত জায়গায় ট্রান্সফরমেশন। তো এরকম যদি এফএক্স আর জিএক্স যদি P3R এ থাকে, তাহলে দেন টি অফ এফএক্স মানে কত, ডিডিএক্স অফ এফএক্স বা এফ জাস্ট এক্স। আর টি অফ জিএক্স মানে ডিডিএক্স অফ জিএক্স, তাই না? বা জি ড্যাশ এক্স, যা ইচ্ছে, যেভাবে খুশি লেখো, আমার কোনো আপত্তি নেই। তাহলে টি অফ এফএক্স প্লাস জিএক্স কি হবে, ডিডিএক্স অফ, বা একবারে যদি করে দিতে পারবে, একটা সি নিয়ে নাও ফিল্ড থেকে, ধরো সি নিলাম, তাহলে সি ইন্টু এফএক্স প্লাস জিএক্স কত হবে বলো, ডিডিএক্স অফ ডি বাই ডিএক্স অফ সি ইন্টু এফএক্স প্লাস সি জিএক্স। এফএক্স প্লাস জিএক্স। আচ্ছা, এবার তোমরা ছোটবেলা থেকে করে এসছো যে যদি আমরা এরকম ভাবে স্কেলার ইন্টু এফএক্স থাকে প্লাস জিএক্স থাকে, তাহলে এরকম কি হয় ডেরিভেটিভ? স্যার স্কোয়ারটা বাইরে বেরিয়ে যায়, তারপর ডেরিভেটিভ হয়। স্কেলারটা বাইরে বেরিয়ে যায় সি, তারপরে ডিডিএক্স অফ এফ অফ এফএক্স এক্স প্লাস ডিডিএক্স অফ জি অফ এক্স। তাহলে সি ডিডিএক্স অফ এফ এক্স মানে আমরা করে ফেলেছি অলরেডি, লেখা আছে টি অফ এফ এক্স প্লাস টি অফ জিএক্স। তাহলে টি কি হলো, ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, এইটা কিন্তু P2R এর বদলে কিন্তু যদি কেউ P3R ও নাও কোনো অসুবিধা নেই, কারণ ডোমেন তো, ডোমেন তুমি যত ইচ্ছা এক্সট্রা নিতে পারো, বাড়তি করতে পারো। যদি কারণ মনে হয় যে P3R এর জায়গায় P2R নেব, P2R এর জায়গায় P3R নেব, তাও হয়।
বা পিআর নেব, পিআর মানে হচ্ছে সমস্ত ডিগ্রির পলিনোমিয়াল, হ্যাঁ সেটাও একটা ভেক্টর স্পেস, যে কোনো ডিগ্রি, ইনফাইনাইট থেকে শুরু করে যে কোনো, যাই হোক, তো এটা যা ইচ্ছা হতে পারে। তো এবার যদি কোথাও টি এর জায়গায় ডি লেখা থাকে, হ্যাঁ ঘাবড়ানোর কিছু নেই, ডি অনেক সময় দেওয়া থাকে, ডি ফর একেবারে বুঝিয়ে দিচ্ছে এই অপারেটরটার নাম কি, এটা কি অপারেটর, এই যে ট্রান্সফরমেশন এটার নাম কি, এটা তো একটা ট্রান্সফরমেশন, তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ট্রান্সফরমেশন, বা আমরা সবসময় ডিফারেন্সিয়াল অপারেটর অনেক সময় বলি, ডেরিভেটিভ অপারেট করছে। ইন্টিগ্রেশনটা কে বলতে পারে, লিনিয়ার হবে? হ্যাঁ স্যার, ইন্টিগ্রেশনটাও তো লিনিয়ার হবে, কেননা এই একই প্রপার্টি তো ব্যবহার করতে পারি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লিনিয়ারের জন্য। তখন কি হবে না, ইন্টিগ্রেশন কিন্তু তখন কিন্তু অন্যরকম হয়ে যায়, ইন্টিগ্রেশনটা লিনিয়ার হবে, তাই তো? শিওর? হ্যাঁ স্যার হবে, আচ্ছা কেন ব্যবহার করি তো সূত্রগুলো। আচ্ছা, দেখছি। ধরো আমি বললাম P3R থেকে নিলাম, আচ্ছা ইন্টিগ্রেশনটা কত দূর অবধি যাবে? P4 পর্যন্ত। P4 অবধি, ভেরি গুড, ডিগ্রিটা একটা বাড়িয়ে ইন্টিগ্রেশনের যাবে। ডিগ্রি বেড়ে যায়। আচ্ছা তাহলে P3 থেকে P4R, অসুবিধা নেই কারণ। আচ্ছা ডিফাইন করছি, টি অফ, ঠিক আছে, এফএক্স। আচ্ছা ইন্টিগ্রেশন করলে কি হয়, সূত্র কি বলো? এফ ড্যাশ এক্স, এফ এক্স ডিএক্স প্লাস প্লাস C। প্লাস Plus সি, C। এটা যাতে মাথায় থাকে। এবার চেক করে বলো এটা লিনিয়ার হবে কিনা। ইজ ইট লিনিয়ার? কি ছিল তাহলে 5 নম্বরটা, টি P3R থেকে P4R be defined by T of fx is equal to integration fx dx plus c, তাই তো? বলো লিনিয়ার হচ্ছে চেক করলে? স্যার হবে হ্যাঁ না স্যার হচ্ছে স্যার। স্যার, ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে হবে। হ্যাঁ এটা হবে না তো, কারেক্ট, স্যার ইনডেফিনাইটে হবে না। এটা হবে না তো। টি অফ, আমি যদি fx আর gx যদি P3R থেকে নিয়ে নিই তাহলে কত হয় এটা বলো, ইন্টিগ্রেশন fx প্লাস gx dx প্লাস c, তার মানে ইন্টিগ্রেশন fx dx প্লাস ইন্টিগ্রেশন gx dx প্লাস c, কি করে হবে এটা? হচ্ছে tfx, একটা c কম পড়ে যাচ্ছে না? কিন্তু যদি আমি ডেফিনিট ইন্টিগ্রাল দিতাম, কারেক্ট, ডেফিনিট ইন্টিগ্রাল মানে ধরো আমি P3R থেকে না আর এ গেতাম, আর এ কেন বলছি আমি, বি ডিফাইন বাই, ধরো আমি এইভাবে নিতাম যে টি অফ, সরি P3R থেকে আর এ ধরো, বাই এইভাবে যদি দিতাম যে টি অফ এফ এক্স is equal to integration a to b fx dx, রিম্যান ইন্টিগ্রেশন ফাইনাইট, যেখানে fx টা হচ্ছে P3R এ আছে আর ab একটা ক্লোজড ইন্টারভাল, এটা আর এর সাবসেট, তাহলে কিন্তু এটা কিন্তু একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হতো। কেন বলতো, এইবার ab দিয়ে দিয়েছি মানে, ab দিয়ে দেওয়া মানে আর কিছুই না, আমরা ab দিয়ে দেওয়া মানে এটা কিন্তু একটা এখন ভ্যালু বসানোর পর কি হয়ে যাবে বলো, এটা একটা রিয়েল নাম্বার হয়ে যাবে, তাই না? ধরো এক্স কিউবের ইন্টিগ্রেশন করলাম a টু b বসালাম, তাহলে কি b কিউব মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4/4, তাহলে একটা রিয়েল নাম্বার। তাহলে এইবার এইটা কিন্তু লিনিয়ার হবে, দেন t ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিং। বুঝতে পারলাম? ডেফিনিট হতে হবে ইন্টিগ্রালটাকে, ক্লিয়ার? স্যার বলছি ইনডিফিনাইটের ক্ষেত্রে যে সিটা ব্যবহার করি সে তো আরবিট্রারি কনস্ট্যান্ট ব্যবহার করি,
তাহলে প্রথমে সিটা নিচে যে সিটা আছে সেইখানেতে সেই সিটাই হবে অথবা অন্য কোনো ভাবে হ্যাঁ, তো করা যায়, সেখানে তো তাহলে তো হতে সেখানে পারে। তুমি মানে আমি তো ফিক্সড কিছু ধরতে পারবো না, না আমি তো ফিক্স ধরতে পারছি না যে সি মানে সি প্লাস সি, ওভাবে তো লেখা যাচ্ছে না। তুমি যদি আলাদা আলাদা করো, এখানে যদি এটার জন্য একটা সি করলাম আর এটার জন্য C1 করলাম, তাও তো গন্ডগোল হয়ে যাবে। আর এটার জন্য ধরো, বা এটার জন্য C1 করলাম, এটার জন্য C2 করলাম, তাহলে C1 প্লাস C2টাকে সি হতে হবে, তাহলে হবে। তো একটা কন্ডিশন থেকে যাচ্ছে, নর্মালি হচ্ছে না এটা। তো একটা জিনিস আমি বলে দিই, এই যে লিনিয়ার ট্রান্সফরমেশন করলাম, তো লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে না লিনিয়ার ফাংশনাল বলে একটা বিষয় আছে। আমি একটু বলে দিই, লিনিয়ার ফাংশনাল মানে যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে, ইফ টি, আচ্ছা একটা কাজ করি, লেট ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, ঠিক আছে, ইফ টি যদি একটা ভি থেকে ভেক্টর স্পেস থেকে ফিল্ডের উপর, ফিল্ডটাও কিন্তু একটা সেট, যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, এল ডট টি মানে লিনিয়ার ট্রান্সফরমেশন, দেন এই লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে লিনিয়ার ফাংশনাল বলা হয়। বুঝতে পারা গেছে কি বলা হয়? ইজ কল্ড এ লিনিয়ার ফাংশনাল। এটা মাথায় রেখো, ঠিক আছে? তাহলে ভি থেকে এফ এ একটা লিনিয়ার ফাংশনাল, জাস্ট একটা নাম আর কিছু না, লিনিয়ার ফাংশনাল মানে ট্রান্সফরমেশনই তার একটা স্পেশাল নাম, ফাংশনাল। আর অনেক সময় যদি সেম সেটের মধ্যে হয় না, ধরো সেম সেটের মধ্যে মানে টি যদি ভি থেকে ভি সেম সেটের মধ্যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, তাহলে দেন টি কে বলা হয় অনেক সময় এ লিনিয়ার অপারেটর, এ লিনিয়ার অপারেটর, ঠিক আছে? লিনিয়ার অপারেটর কখন বলা হয়? যখন সেম সেটের মধ্যে হয়, আর লিনিয়ার ফাংশনাল যখন ভি থেকে ফিল্ডের উপর হয়। এগুলো একটু জাস্ট মাথায় রেখো, বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা, এই লিনিয়ার ট্রান্সফরমেশনের কিছু কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো এবার আমরা আস্তে আস্তে করব। খুবই সোজা সোজা প্রপার্টি, খুব তাড়াতাড়ি হবে এগুলো, খালি বুঝে নাও। যদি কোনো কোশ্চিন থাকে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, কিন্তু সবাইকে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর থিওরেম আকারে লিখছি, হ্যাঁ। ধরো ভি আর ডাব্লিউ, এটা না বললেও কিন্তু মাথায় রাখতে হবে যে এটা যদি আমি কোথাও নাও বলি তাহলে কিন্তু এটা মাথায় রেখো যে ভি আর ডাব্লিউ হচ্ছে দুটো ভেক্টর স্পেস, two vector spaces, v and w be two vector spaces, ঠিক আছে, over a field f, and t v থেকে w be a linear transformation, সংক্ষেপে লিখে দিই l dot t। তাহলে দেন 1 নম্বর বলছে টি ভি এর নাল ভেক্টরকে, থিটাকে, হ্যাঁ থিটা মানে হচ্ছে ভি এর নাল ভেক্টরকে ডাব্লুর নাল ভেক্টরে সবসময় নিয়ে যায়। এটা যাতে মাথায় থাকে, নাল ভেক্টরের ইমেজ সবসময় নাল ভেক্টর হবে, যেখানে থিটা আর থিটা ড্যাশ আর দ্য নাল ভেক্টরস অফ ভি অ্যান্ড ডাব্লু রেসপেক্টিভলি, যথাক্রমে, ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে। আর 2 নম্বর টি অফ আলফার অ্যাডিটিভ ইনভার্স, বা আলফার এখানে ভেক্টর স্পেসের ক্ষেত্রে একটা ইনভার্স থাকে মাইনাস আলফা। মাইনাস আলফাকে কোথায় নিয়ে যায় জানো? বলছে মাইনাস আলফাকে এটা মাইনাস অফ টি আলফাতে নিয়ে যায় ফর অল আলফা বিলংস টু ভি। এই দুটো প্রপার্টি খুব তাড়াতাড়ি আমরা প্রমাণ করে ফেলি। 1 নম্বরটা প্রমাণ করছি প্রথমে, তারপরে 2 নম্বরটা প্রমাণ করবো, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 1, 1 নম্বর, আমরা সবাই জানি এটা যে ভেক্টর স্পেস ভিতে থিটা আর থিটা যদি যোগ করি, কে বলতে পারে কত হবে? আমাকে বলো তাড়াতাড়ি। থিটা হবে স্যার। থিটা হবে। সেখান থেকে যদি টি বোথ সাইডে অ্যাড করি, ট্রান্সফরমেশন বা ম্যাপিংটা যদি নিই,
এটা হবে। হ্যাঁ স্যার। যেহেতু ট্রান্সফরমেশনটা বলে দিয়েছে লিনিয়ার হওয়ার ফলে যদি টি অফ আলফা প্লাস বিটা থাকে তাহলে কিরকম ভাবে ভাঙতে পারি আমরা? টি আলফা প্লাস টি বিটা তার মানে এটা হবে টি থিটা প্লাস টি প্লাস থিটা। টি থিটা, আর এইদিকে টি থিটা থাকবে। এবার এদের সাথে যদি আমি মাইনাস টি থিটা যোগ করি বোথ সাইডে বাঁ দিকে, মানে টি থিটা কার এলিমেন্ট কে বলতে পারে, ভি এর না ডাব্লুর? ডাব্লিউ এর এলিমেন্ট। ডাব্লুর এলিমেন্ট। তাহলে ডাব্লুর যদি কোনো একটা এলিমেন্ট থাকে তার অ্যাডিটিভ ইনভার্স এই যে মাইনাস টি থিটা, এটা যোগ করলাম বোথ সাইডে, ঠিক আছে? বাঁ দিকে আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোরই আমি বাঁ দিকে এটাকে যোগ করলাম মাইনাস টি থিটা। অসুবিধা আছে কারোর? থাকার কথা না। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি কাজে লাগাই, এই দুটোকে একসাথে নিই, মাইনাস টি থিটা আর প্লাস টি থিটা, এই দুটোকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম আর এইটাকে বাইরে বের করে দিলাম, কারোর কোনো অসুবিধা থাকার কথা না। কে বলতে পারে কোনো একটা এলিমেন্ট এবং তার অ্যাডিটিভ ইনভার্স যোগ করলে কত হয়? স্যার এখানে থিটা ড্যাশ হবে। নরমালি কি হয়, মাইনাস আলফা আর প্লাস আলফা যদি যোগ করি তাহলে থিটা হয়, কিন্তু এইখানে নাল কি হবে? এলিমেন্ট। এখানে যেহেতু এরা সব কার এলিমেন্ট, দিস আর ডাব্লিউ এর ডাব্লিউ এলিমেন্ট। এলিমেন্ট। হ্যাঁ, টি অফ থিটা বা মাইনাস টি থিটা দে আর দ্য এলিমেন্টস অফ ডাব্লু। তার জন্য আমরা কি করব, যে এদের নাল ভেক্টরটা থিটা ড্যাশ, সেই জন্য থিটা ড্যাশটা নিব। সিমিলারলি এখানেও কত হবে, থিটা ড্যাশ, এই যে এটা, আর তার সাথে টি থিটা যোগ ইজ ইকুয়াল টু থিটা ড্যাশ। বলো নাল ভেক্টরের সঙ্গে কোন ভেক্টরের যোগ করলে কি হয়? সেই ভেক্টরটাই হবে। সেই ভেক্টরটাই হয়, তাহলে টি থিটাই হয়, তাহলে টি থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ। প্রুভড। এই একই রকম ভাবে সেকেন্ডটা প্রমাণ করতে পারবে? কি করব বলো? স্যার আলফা প্লাস মাইনাস অফ আলফা ইকুয়ালস টু থিটা। কারেক্ট। স্যার বোথ সাইড টি নিয়ে নেবো এবার লিনিয়ার Very good. মেথড। পারফেক্ট, একেবারে সঠিক। গুড। নেক্সট। স্যার এরপর লেখা যাবে টি আলফা প্লাস, দিস ইজ লিনিয়ার ট্রান্সফরমেশন, তাই না? টি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে এটাকে আলফা হিসেবে ট্রিট করো, ট্রিটিং ইট অ্যাজ আলফা, এন্ড এটাকে যদি মাইনাস আলফাকে যদি বিটা হিসেবে ট্রিট করো তাহলে কি হবে? টি অফ আলফা টি অফ প্লাস, আলফা প্লাস টি অফ মাইনাস আলফা ভেঙে গেল এটা, গুড, ইজ ইকুয়াল টু টি অফ থিটা। টি থিটা। বোথ সাইডে মাইনাস টি আলফা অ্যাড করো, মাইনাস টি আলফা বাঁ দিকে অ্যাড করলাম। আচ্ছা তার আগে একটা কাজ করো না, টি থিটা মানে কত? এখনই পেয়ে গেছি তো, টি থিটা মানে কত? থিটা থিটা ড্যাশ। থিটা ড্যাশ এখনই আমরা পেয়ে গেছি, টি থিটা ইজ ইকুয়াল টু থিটা ড্যাশ, তাহলে দিস ইজ থিটা ড্যাশ। এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ভেক্টর স্পেসের, এই দুটোকে একসাথে নিলাম আর টি অফ মাইনাস আলফাকে পরে। বলো কারোর সাথে থিটা ড্যাশ যদি যোগ করি সেটাই হয়। এইবার কে বলতে পারে এটা কত হবে? কোন একটা এলিমেন্ট এবং তার অ্যাডিটিভ ইনভার্স যোগ করলে থিটা ড্যাশ। বেঁচে আছে এদিকে টি অফ মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস টি আলফা। বলো এবার থিটা ড্যাশ তার সাথে টি অফ মাইনাস আলফা যদি যোগ করি তাহলে ওটাই হবে, টি অফ মাইনাস আলফা হবে, তাহলে টি অফ মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস টি আলফা। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? ক্লিয়ার? অনেকে এরকম ভাবেও করতে পারে, অ্যানাদার মেথড আমি একটু বলে দিই। আমরা জানি টি অফ সি আলফা ইজ ইকুয়াল টু সি ইন্টু টি আলফা। সিটাকে মাইনাস ওয়ান যদি নিয়ে নি, স্কেলারটা ফিল্ডের এলিমেন্ট, হ্যাঁ, ওয়ানের অ্যাডিটিভ ইনভার্স, তাহলে বলো তো কত হবে? হবে টি অফ মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস টি আলফা। বুঝতে পারলাম? সেভাবেও হবে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? স্যার এক্ষেত্রে তো ফিল্ডটাকে আমি পার্টিকুলার আর বা সি ধরলে না তবেই না হবে। বাবা, ফিল্ডে যে কোনো ওয়ানের তো ইনভার্স থাকবেই, ওটাকে কত ধরবো? স্যার ফিল্ডে ওয়ানটা থাকবে সেটা কি করে বোঝাবো? ওয়ানটা ইউনিটি স্যার ওয়ান তো আইডেন্টিটি ফিল্ডের। আইডেন্টিটি, হ্যাঁ, এমনি ম্যাট, যদি ম্যাট, হ্যাঁ, এমনি অন্যান্য field। এটা ঠিক বলেছো যে যদি ফিল্ডটা যদি আর নি তাহলে ঠিক আছে, বা সি নি তাহলে ঠিক আছে, তো আর বা সি এর ক্ষেত্রে আমি ধরছি, ঠিক আছে? কারণ অনেকের ক্ষেত্রে হয়তো হ্যাঁ যে
অন্যান্য ফিল্ডের ক্ষেত্রে হয়তো যে আইডেন্টিটিটা আলাদা হতে পারে, সেটা ঠিক। আর নর্মালি আর আর সি এর ক্ষেত্রে এটা করছি। যাই হোক, তো এইটাই জন্য জেনুইন মেথড। এটা যদি আর সি ওভার যদি আর সি বলে দেয় তাহলে এটা নিতে পারো, সেটা ঠিক। যে ফিল্ডের ইউনিটি এক একটা জায়গায় একরকম চেঞ্জ হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো অন্যরকম হয়, সেটা ঠিক। স্যার হুম। স্যার বলছি ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনের যে লিনিয়ার অপারেটর ওইখানটা একবার খুলুন না, ওখানটা ঠিক একটু অসুবিধা হচ্ছে। বলো। স্যার ইন্ডিপেন্ডেন্টের যে লিনিয়ার অপারেটর হবে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনটা ওইখানটা একবার খুলুন। ডেফিনিটের ক্ষেত্রে যে লিনিয়ার অপারেটর হবে, হ্যাঁ স্যার ইন্ডিপেন্ডেন্টটা হবে না সেইখানটা। এই তো এটাই তো। স্যার এখানে যদি আমি টি অফ এফ এফটাকে আমি যদি ইন্টিগ্রেশন এফ ডিএক্স প্লাস সি ওয়ান ধরি আর টি অফ জিটাকে ধরি ইন্টিগ্রেশন ওটাই তো বললাম, তাহলে সি ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু ধরি, হবে। দিয়ে তারপরে টি অফ সি প্লাস এফ প্লাস হ্যাঁ, জিটাকে আমি যদি আন্ডার ইন্টিগ্রেশন, সাম কন্ডিশন এটা হতে হবে। সে কিন্তু তো আরবিটারি মানে তো আমি যে কোনো খুশি ধরতে পারি, আরবিটারি তো মানে পার্টিকুলার কোনো কিছু কন্ডিশন তো নয়। না, যে কোনো কিছু ধরলেও তুমি তো সি ওয়ান, যখন তুমি সি ওয়ান ধরছো, দেখো ব্যাপারটা হচ্ছে সি একটা আরবিটারি কনস্ট্যান্ট। সি এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কিন্তু আমরা যখন ধরি তখন তো এটা একটা ফিক্সড, মানে একটা ভ্যালু, মানে কি বলবো তোমাকে, যে মানে আমি সি নিয়ে নিলাম মানে কিন্তু এটা সি, এটা সি, তার একটা ভ্যালু নিচ্ছি, যে কোনো একটা ভ্যালু নিচ্ছি, একটা ফিক্সড হচ্ছে। হ্যাঁ, হয়তো এবার সেটা চেঞ্জেবল, কিন্তু যখন তুমি কোনো কিছু বসিয়ে দিয়েছো তখন কিন্তু একটা পার্টিকুলার ভ্যালু আছে। মানে আমরা ধরো একটা কিছু নিলাম, এখানে ধরো সি এর মান 1 নিলাম, তাহলে সি এর মান কিন্তু এখানে +1 তুমি যোগ করলে তখন কিন্তু আর চেঞ্জ করা যাবে না সেটাকে। হ্যাঁ, অন্য জায়গায় হয়তো এবার সি কেউ 2 নিল, সেটা চেঞ্জ করবে, তোমাকে একটা তো ফিক্স নিতে হবে। মানে এখানে যখন তুমি সি বসিয়ে দিচ্ছ তখন তো তার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা এবার যা ইচ্ছা তাই তো ওরকম স্যার ভাবে হবে না, তুমি একটা স্যার পার্টিকুলার বলছি এটা তো পলিনোমিয়াল থেকে পলিনোমিয়াল ম্যাপিং, তাহলে তো পলিনোমিয়াল তো কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে ডেরিভেটিভ অ্যান্টি ডেরিভেটিভটা এক্সিস্ট করছে, সেক্ষেত্রে তো ওই সিটা মানে যেটাই ডেরিভেটিভ অ্যান্টি করি সেক্ষেত্রেই তো ডেরিভেটিভ আর জিরো হয়ে যাবে। ইন্টিগ্রেশন কি একই জিনিস? আমার তো মনে হয় না। সে ওটা কন্টিনিউয়াস হলে ফাংশনটা তখন সেক্ষেত্রে হ্যাঁ, তো একই হয়ে হ্যাঁ, যায়। কন্টিনিউয়াস হলে সেটা হয়ে যায়, তা এই কন্টিনিউয়াস ক্ষেত্রে হলে তো সেই ক্ষেত্রে পলিনোমিয়াল অ্যান্টি থেকে ডেরিভেটিভ পলিনোমিয়াল আর এটা হচ্ছে, হয়। পলিনোমিয়াল তো কন্টিনিউয়াস ফাংশন। পলিনোমিয়াল মানে এইটা হবে ধরো তোমার, কিন্তু এই কন্ডিশন বসালে তোমার হবে। তো সেই ক্ষেত্রে ইন জেনারেল না বলা এটা ভালো, ঠিক আছে? ইন জেনারেলটা এটা না বলাই ভালো। আহ, যদি এটাকে, হ্যাঁ মানে লিখতে পারো যদি এটাকে, যে সি ইজ ইকুয়াল টু যদি সি ওয়ান প্লাস সি টু হ্যাঁ স্যার, লিখতে পারো যে তাহলে এবার আমি ঠিক ওইখানতে আছে, সি ইকুয়ালস টু সি ওয়ান প্লাস সি টু ধরে নিলাম, একটা সি ওয়ান এটা এদিকে ধরতে নিয়ে পারো, নিলাম আর একটা কিন্তু সি টু আমি ওদিকে নিয়ে বলছি, এলাম। আমি যেহেতু ট্রান্সফরমেশনটা এখানে সি নিয়েছি না, সেই জন্য ধরো টি অফ এফ এক্স মানে সি নিতে হবে। আমি যেহেতু পার্টিকুলার সি নিয়ে নিয়েছি, আমার কথাটা বুঝতে পারছো না, আমি এখানে সি নিয়ে ফেলেছি, সেই জন্য টি অফ জি এক্সটাও না সি হবে। মানে এখানে সি হবে, একবার তুমি সি ওয়ান নিলে একবার সি টু নিলে, তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে না, কারণ আমি ট্রান্সফরমেশনটাই ফিক্স দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিয়েছি ট্রান্সফরমেশনটা সি নিতে হবে। আমার কথাটা বুঝতে পারলে কেন সমস্যাটা? হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি, আচ্ছা এইটা অসুবিধা হচ্ছে, হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে কিন্তু পেরেছি। সি নিয়ে নিয়েছি এখানে। তো এফ এক্স এর মানে ইয়ে করলেও সি হবে, জি এক্স এর করলেও সি হবে, এফ এক্স প্লাস জি এক্স করলেও সি হবে, সেই জন্য সি প্লাস সি টু সি হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা এখানেই গন্ডগোলটা, আর কিছু না। মানে তোমার বক্তব্যটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা যদি আমি ট্রান্সফরমেশনটা নিয়ে নিয়েছি সি, আমি একটা ফিক্স নিয়ে নিয়েছি। মানে আমি যদি এবার বলতাম যে সিটা আরবিটারি, দেন এটা হতো, কিন্তু আমি সি নিয়ে নিয়েছি মানে একটা ফিক্স নিয়ে নিয়েছি, ওটাই বলতে চাইছি আমি। মানে আচ্ছা স্যার এটা ডিফাইন নেসেতে সিটা ধরে নিয়েছেন, আচ্ছা। হ্যাঁ, আমি ডিফাইন করে দিচ্ছি সি প্লাস সি। হ্যাঁ 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 এবার বুঝতে পেরেছি, আমার অসুবিধার অন্য জায়গায় হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ। তো ক্লিয়ার। আচ্ছা, লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যদি তোমরা গ্রুপ করে থাকো, তাহলে গ্রুপের ক্ষেত্রেও এটা থাকে। লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এটা খুব সুবিধে, সেটা হচ্ছে কার্নেল হয়। হ্যাঁ, কার্নেল, কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের কার্নেল হয়। এগুলো খুব তাড়াতাড়ি শেষ করে দিই এই জিনিসগুলো, তারপরে আস্তে আস্তে এগুলোর উপর অনেক কিছু আলোচনা আছে। লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে বেসিক জিনিস, এটা শিখতেই হবে। তার উপর ওই যে এর আগের দিনকে বলছে ডুয়াল স্পেস, ডবল ডুয়াল আছে, বিভিন্ন ইনভ্যারিয়েন্ট, সব লিনিয়ার ট্রান্সফরমেশনের উপর বেসিস, মানে বেস করে। তো কার্নেলটা কি? একই রকম ভাবে ভি এবং ডাব্লু দুটো ভেক্টর স্পেসেস,
ওভার সেম ফিল্ড, কিন্তু এটার মাথায় যেতে হবে, ওভার দ্য সেম ফিল্ড এফ অ্যান্ড টি হচ্ছে ভি থেকে ডাব্লু তে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা, কার্নেল মানে কি? কার্নেল মানে হচ্ছে the kernel of T, হ্যাঁ, is a subset of V vector space, ডোমেনের সাবসেট, be defined by, কিভাবে ডিফাইন করছে দেখো, কার্নেলকে এইভাবে লেখা হয়, হ্যাঁ, কার টি, ঠিক আছে, ডিনোটেড বাই কার টি। আর ডিফাইন কি করে হচ্ছে, এক কাজ করি, kernel of T is a subset of V denoted by car T and is defined by ঠিক আছে, এবং এটাকে ডিফাইন করছে এভাবে, কার্নেল অফ টি, কার টি, আচ্ছা কারা কার, এটা হচ্ছে একটা সাবসেট, কার সাবসেট, ভি এর সাবসেট। কারা কারটিতে থাকবে সেই সমস্ত ভেক্টর গুলো থাকবে ভি থেকে, ভালো করে বোঝো কিভাবে করছি আমি। কারা তাহলে কার্নেল অফ টি বা কারটিতে থাকবে কারটি, হ্যাঁ, কে ই আর কারটি সংক্ষেপে। ভেক্টর স্পেস ভি এর ভেক্টর গুলো থাকবে, সবাই থাকবে না, কারা থাকবে, যাদের ইমেজ ডাব্লুর নাল ভেক্টর তারা থাকবে। বুঝতে পারলে না, কারা কারটিতে থাকবে। যদি এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, এটা যদি ভি হয় আর এটা যদি ডাব্লু হয়, তাহলে কারা থাকবে, ধরো এটা একটা আলফা, এটা ধরো থিটা ড্যাশ, যদি আলফার ইমেজ থিটা ড্যাশ হয় তাহলে আলফা কাটটিতে থাকবে, যদি বিটার ইমেজ থিটা ড্যাশ হয় তাহলে বিটা কাটটিতে থাকবে, যাদের ইমেজ থিটা ড্যাশ তারা কাটটিতে থাকবে। কে বলতে পারে এমন একটা স্যার? এলিমেন্ট বলো তো যেটা, হ্যাঁ বলো কি। স্যার কার্টিটা তাহলে জিরো ম্যাপিং বা ট্রিভিয়াল ম্যাপিং? না না, ওটা ম্যাপিং না, এটা হচ্ছে সেট, একটা সেট। হ্যাঁ, কাটটি হচ্ছে একটা সেট সেট। মানে সেট মানে কিছু সেট। ভেক্টর দিয়ে তৈরি, কিছু ভেক্টর দিয়ে তৈরি কার্ডটি। আমি আগে বলে দিই তারপরে তুমি কোশ্চেন করো। কার্ডটি হচ্ছে একটা আচ্ছা। সেট, ঠিক আছে, সেটে কারা থাকবে, কিছু ভেক্টর থাকবে, কোন ভেক্টর, ভি এর এলিমেন্ট থাকবে। বুঝতে পারছো, কার্ডটি কিন্তু ম্যাপিং না, কার্ডটি হচ্ছে একটা সেট, বারবার করে বলে দিয়েছি, টি ম্যাপিং, কিন্তু কার্ডটি হচ্ছে একটা সেট। কারা থাকবে সেই সেটে, সেটে কার এলিমেন্ট থাকে, সেই এলিমেন্ট গুলো থাকবে যাদের ইমেজ থিটা ড্যাশড। তাহলে তোমাদের কাছে একটা কোশ্চেন, যে এমন একটা এলিমেন্ট বলো তো যার ইমেজ সবসময় থিটা ড্যাশড হয়। স্যার ভি এর নাল এলিমেন্ট থিটা। যেহেতু ভি এর নাল ভেক্টর, থিটার ইমেজ সবসময় থিটা ড্যাশড হয়, তাহলে বলতে পারি থিটা সবসময় কাটটিতে থাকবেই। হ্যাঁ স্যার, বলতে পারবো। কাটটিতে থিটা সবসময় থাকবেই। কেন থিটা সবসময় কাটটিতে থাকবে? কারণ থিটার ইমেজ থিটা ড্যাশ, আর কাটটিতে কারা থাকে, যাদের ইমেজ থিটা ড্যাশ। তাহলে থিটা কাটটিতে থাকবে, এবং তার ফলে আমরা বলতে পারি যে কাটটি এটা একটা সাবসেট, তো এটা হচ্ছে ইজ এ নন এমটি, হ্যাঁ, কারণ অন্তত একটা এলিমেন্ট আছে। কাটটি হচ্ছে ভি এর একটা নন এমটি সাবসেট। কেন? থিটা নাল ভেক্টর সবসময় থাকে। থিটা মানে কিন্তু এমটি না, ফাই না, কিন্তু থিটা মানে কিন্তু একটা ভেক্টর আছে, নাল, নাল ভেক্টর। তাহলে একটা ভেক্টর সবসময় কাটটিতে থাকার ফলে কাটটিটা কিন্তু সবসময় নন এমটি সাবসেট। আমি বোঝাতে পারলাম? এবার একটা খুব ইন্টারেস্টিং থিওরেম আছে, একই গদ, যে ভি আর ডাব্লু দুটো ভেক্টর স্পেসেস, এটা পরবর্তীকালে আর লিখবো না, বলে দেবো যে গদটা একই, এগুলো জেনে নিও। ওভার দ্য সেম ফিল্ড এফ অ্যান্ড টি হচ্ছে ভি থেকে ডাব্লুতে বি এর লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে বলছে দেন কাটটি, এই যে এটা একটা নন এমটি সাবসেট, তো বলছে কাটটি নন এমটি সাবসেট, এটা তো ভালো কথা, তার পাশাপাশি এটা ভি এর একটা সাবস্পেসও হবে। সাবস্পেস হওয়ার কন্ডিশন সবার কি মনে আছে? মনে আছে সাবস্পেস হতে গেলে কি হতে হয়?
তিনটে কন্ডিশন হোল্ড করতে হবে, একটা হচ্ছে থিটাটা থাকতে হবে, থিটাটা থাকতে হবে। ধরো কাটটি সাবস্পেস, তাহলে কি দেখাতে হবে? কাটটিতে থিটা আছে দেখাতে হবে, যেটা অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি। আর অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজড হতে হবে, অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজ, আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজ। না, ওটা কিন্তু মাল্টিপ্লিকেশন না, ওটা স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, সরি, আউটার। স্কেলার আর মাল্টিপ্লিকেশন। আলফা আর বিটার গুণ না কিন্তু, স্কেলার দিয়ে গুণ। তাহলে আলফা আর বিটা যদি কাটটিতে থাকে তাহলে আলফা প্লাস বিটা থাকবে, বা পরবর্তীকালে এই দুটো কন্ডিশনকে এক করা যায়। আর সি যদি স্কেলার ফিল্ডে থাকে, মাল্টিপ্লিকেশনটা সি যদি ফিল্ডে থেকে আলফা যদি কাটটিতে থাকে তাহলে সি আলফা কাটটিতে থাকবে, স্কেলার মাল্টিপ্লিকেশন ক্লোজ। তাহলে দেখাতে পারবে কি এটা সাবস্পেস? দেখাতে পারবে না? পারবে না। সবার আগে এটা দেখিয়ে ফেলেছি, যেহেতু টি থিটা থিটা ড্যাশ, তাহলে থিটা কাটটিতে আছে, and it implies that একটা এলিমেন্ট কাটটিতে থাকার ফলে কাটটি কি is a non-empty subset of V। V এর থেকেই তো এলিমেন্ট গুলো কাটটিতে থাকবে। কারা থাকবে? যাদের ইমেজ গুলো হচ্ছে নাল ভেক্টর। দেখো, ধরো এখানে একটা এলিমেন্ট আছে গামা, গামার ইমেজ নাল ভেক্টর না, তাহলে গামা কাটটিতে নেই, গামা তাহলে কাটটিতে নেই, যেহেতু গামার ইমেজ। আমি ওই প্রশ্নটাই করছিলাম স্যার, বুঝতে আমার একটু মানে প্রশ্নটা করতে ভুল হয়েছে। আমি তোমার বলছিলাম কোশ্চেনটা যে আমি করছি। কার্ডটি জেনারেট হচ্ছে জিরো ম্যাপিং দ্বারা, হ্যাঁ, তোমার বা তুমি যে কোশ্চেনটা ট্রিভিয়াল করতে ম্যাপিং চাইছো, দ্বারা কার্ডটি উৎপন্ন না হচ্ছে। না না, জেনারেট হচ্ছে না, জেনারেট হচ্ছে না। তো তোমার কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। জেনারেট না মানে ওই এলিমেন্ট গুলো পাচ্ছি, কার্ডটির এলিমেন্ট আমি গুলো আমি পাচ্ছি। এটা করিয়ে দিই, তারপরে আমি তোমার কোশ্চেনটা আমি বলছি। তুমি কি কোশ্চেন করতে চাচ্ছ আমি বুঝে গেছি। তুমি হয়তো আমাকে বোঝাতে পারছো না, কিন্তু আমি বুঝে গেছি কি কোশ্চেন। আমি সবাইকে বোঝাচ্ছি তুমি কি কোশ্চেন করতে যাচ্ছিলে। আমি এটা একটু প্রমাণ করে দিই, আমাকে 2 মিনিট দাও, তারপরে আমি তোমার কোশ্চেনটা সবাইকে করছি যে আমি সালমা কি বলতে চাইছিল। কাটটি হচ্ছে একটা নন এমটি সাবসেট অফ ভি, হয়ে গেল 1 নম্বর। আচ্ছা, দুটো এলিমেন্ট নিয়ে নি, হ্যাঁ, আলফা আর বিটা কাটটি থেকে। আলফা যদি কাটটিতে থাকে, কাটটির বৈশিষ্ট্য কি? তাহলে টি আলফা কি হবে? কাটটির বৈশিষ্ট্য দেখে নাও। আলফা যদি কাটটিতে থাকে তাহলে কাটটির বৈশিষ্ট্য কি? টি আলফা থিটা ড্যাশ, টি বিটা থিটা ড্যাশ। কারণ কাটটিতে কারা থাকে? যাদের ইমেজ থিটা ড্যাশ। তাহলে আলফা আর বিটা কাটটিতে থাকা মানে টি আলফা টি বিটা এগুলো সব থিটা ড্যাশ হবে। বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে কে বলতে পারে টি অফ আলফা প্লাস বিটা কত হবে? টি যেহেতু একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে টি অফ আলফা প্লাস বিটা নরমালি কি জানি আমরা কি হয়? লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার ফলে এটা টি আলফা প্লাস টি বিটা হয়। আচ্ছা, টি আলফার মান থিটা ড্যাশ, টি বিটার মান থিটা ড্যাশ, থিটা ড্যাশটা থিটা ড্যাশের যোগফল থিটা ড্যাশ। তাহলে এবার তোমরা বলো এখান থেকে কি বলতে পারি? আলফা প্লাস বিটা কোথায় থাকবে? প্রদীপ, আলফা প্লাস বিটা কোথায় থাকবে? সে কাটটিতে। কেন? কারণ আলফা প্লাস বিটার ইমেজ থিটা ড্যাশ। তাহলে যাদের ইমেজ থিটা ড্যাশ, চোখ বন্ধ করে লিখে নিও, তারা কাটটিতে থাকবে। সোজা কথা, যাদের ইমেজ থিটা ড্যাশ তারা কাটটিতে থাকবে, যাদের ইমেজ থিটা ড্যাশ তারা কাটটিতে থাকবে। ঠিক আছে, তাহলে কাটটিতে হয়ে গেল। তাহলে আলফা যদি কাটটিতে থাকে, বিটা যদি কাটটিতে থাকে, তাহলে কি পেলাম? আলফা প্লাস বিটা কাটটিতে। আরেকটা 3 নম্বরটা পারবে করতে? করো 3 নম্বরটা করো। করবে এখানে 3 নম্বরটা। সি ফিল্ডে আছে, আলফা কাটটিতে আছে, এই যে 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, এবার 3 করছি। তাহলে যেহেতু আলফা কাটটিতে আছে, টি আলফা থিটা ড্যাশ, এবার সি আলফাটা কাটটিতে দেখাতে হবে। তাহলে টি সি আলফা মানে টি যেহেতু একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, সি ইন্টু টি আলফা সি, টি আলফা মানে থিটা ড্যাশ। কে বলতে পারে সি ইন্টু থিটা ড্যাশ মানে কত হয়? থিটা ড্যাশ। তাহলে সি আলফার ইমেজ হচ্ছে থিটা ড্যাশ, তাহলে সি আলফা কাটটিতে আছে, বাস কমপ্লিট। অতএব কাটটি কি? ভি এর একটা সাবসেট তো অবশ্যই, নন এমটি সাবসেট। এখন আমরা কি জানলাম? আমরা জানলাম কাটটি ইজ এ সাবস্পেস অফ ভি। এটা যাতে মাথায় থাকে সবার। ক্লিয়ার? এবার আমি ওর কোশ্চিনটাতে আসছি, সালমার কোশ্চিনটা। মানে আমার মনে হয় যে ও এই কোশ্চিনটা করতে চাইছে। কাটটিটা একটা সাবস্পেস হলো ভি এর। এবার কোশ্চিনটা কি করতে চাইছে? ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো টি হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন
ভি থেকে ডাব্লু তে বি ডিফাইন্ড বাই টি আলফা গুলো সবসময় থিটা ড্যাশড, যে কোনো আলফার জন্য। তাহলে কোশ্চিনটা হচ্ছে কাটটি কত হবে, কারা কাটটিতে থাকবে এই ম্যাপিং দ্বারা। এই যে ম্যাপিংটা আমি ডিফাইন করে দিলাম, তাহলে কারা কাটটিতে থাকবে। যদি ম্যাপিংটা ভালো করে ডিফাইন যদি না বুঝতে পারো, তাহলে আমি ছবিও এঁকে দিতে পারি এখানে। এইটা দিস ইজ আওয়ার ভি, দিস ইজ আওয়ার ডাব্লু, দিস ইজ আওয়ার থিটা ড্যাশ। তাহলে ভি এর সমস্ত এলিমেন্ট গুলো সবাই থিটা ড্যাশে যাচ্ছে। কে বলতে পারে কাটটি কত হবে? কাটটি সমান ভি হবে স্যার, কাটটি সমান ভি হবে স্যার। ভি হবে। বাকিরা কাটটি সমান ভি হবে? হ্যাঁ স্যার। বুঝতে পারছো আলফা সালমা? যখন নেবেন ভি থেকে। হ্যাঁ স্যার। কারা কাটটিতে থাকছে? সবার ইমেজই তো থিটা ড্যাশ। তাহলে ভি এর প্রত্যেকটা এলিমেন্ট, ভি এর প্রত্যেকটা ভেক্টরই তো কাটটিতে থাকবে। তাহলে কাটটিটা ভি এর সাবস্পেস হয়। এটা ইমপ্রপার, ইমপ্রপার সাবস্পেস, কাটটিটাই ভি। বুঝাতে পেরেছি? আচ্ছা, আর যদি এরকম দিই, যদি আমরা এরকম দিই যে টি হচ্ছে ভি থেকে ভি তে বি ডিফাইন্ড বাই টি আলফা ইজ ইকুয়াল টু আলফা, কি ধরনের ম্যাপিং এটা? আইডেন্টিটি ম্যাপিং। কে বলতে পারে এই ম্যাপিং এ কাটটি কি হবে? থিটা প্রদীপ কি হবে? থিটা থিটা হবে। মানে কনফিডেন্ট না? কনফিডেন্টটা কম লাগছে মনে হচ্ছে একটু। আর কেউ, এনিওয়ান এলস? আলফা তো যে হ্যাঁ স্যার, সিঙ্গেলটন থিটাই হবে। এখানে ভি থেকে ভি, হ্যাঁ, সে থিটা ড্যাশের কোনো ব্যাপার নেই, যেহেতু এটাও ভি এটাও ভি। আলফা আলফাতে যাচ্ছে, বিটা বিটাতে যাচ্ছে, ম্যাপিংটা ওরকমই, গামা গামাতে যাচ্ছে। তাহলে থিটা থিটাতে যাবে। আর কেউ থিটাতে যাবে? থিটা ছাড়া, থিটা ছাড়া আর কেউ থিটাতে যাবে? না কেউ স্যার, যাবে না, শুধুমাত্র থিটাটাই থিটাতে যাবে। তার মানে শুধুমাত্র থিটার ইমেজই থিটা হবে। কাটটিতে কারা থাকে? যাদের ইমেজ নাল ভেক্টর হয়। তাহলে এখানে একমাত্র নাল ভেক্টর ইমেজ নাল ভেক্টর, কারণ ম্যাপিংটা তো আইডেন্টিটি। সেই কারণে কাটটি শুধুমাত্র থিটা হবে। কাটটি কিন্তু সাবস্পেস। এটা কি ধরনের সাবস্পেস? ট্রিভিয়াল সাবস্পেস। ট্রিভিয়াল সাবস্পেস। এটা ইমপ্রপার সাবস্পেস। প্রপারও হবে, আমি প্রচুর উদাহরণ দেখাবো যেখানে প্রপারও হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ইন্টারেস্টিং, এখানে আলফাটা 2 আলফা মাইনাস 1, 2 আলফা মাইনাস 1 হলেই তো ইমপ্রপার হয়ে যাবে। 2 আলফা, বুঝলাম না মাইনাস 1 আলফাটা। যদি স্যার ভিটা 2 আলফা মাইনাস 1। না না, আগে তো লিনিয়ার ট্রান্সফরমেশন কিনা চেক করো, তারপর তো ওইসব ফালতু জিনিস। আগে তো এটা লিনিয়ার ট্রান্সফরমেশন কিনা সেটাই তো হবে না। এটা তো লিনিয়ার ট্রান্সফরমেশনই হবে না 2 আলফা মাইনাস 1 হলে। হবে লিনিয়ার ট্রান্সফরমেশন? টি আলফা টি বিটা করে দেখো তো। না স্যার, আইডেন্টিটি নাই। লিনিয়ার ট্রান্সফরমেশন তো হবে না, থিটার ইমেজই তো থিটা হবে না। এটা লিনিয়ার ট্রান্সফরমেশন, আগে লিনিয়ার ট্রান্সফরমেশন হতে হবে তো, তারপর তো তার কার্নেল। আমি তো কার্নেলে বলে দিয়েছি, কার্নেল কার লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন আগে হতে হবে, সেটা চেক করে নিও, তারপর তার কার্নেল বের করবো। এগুলো কিন্তু সব লিনিয়ার ট্রান্সফরমেশন যেগুলো আমি দিলাম, এই যে এটা এটা আরো আছে, আরো দিব। লিনিয়ার ট্রান্সফরমেশন আগে দিতে হবে। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং থিওরেম আছে, খুব ছোট্ট, নিজেরাই তোমরা প্রুভ করতে পারবে ইনজেক্টিভের বিষয় নিয়ে। আগে আমি গত্তা লিখে ফেলি, লেট ভি অ্যান্ড ডাব্লিউ। দেখো বিষয়গুলো ইন্টারেস্টিং লাগছে কিনা। এরপর এখান থেকে আস্তে 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 আমরা কঠিন জায়গায় যাব। বেসিক জায়গাটাই হচ্ছে মেন, এই প্রথম 10-15টা ক্লাস এটা হচ্ছে মেন। এইটা যদি ঠিকঠাকভাবে করো, তারপরে আস্তে 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 লেভেলটা যখন বাড়বে, কোনো কিছু অসুবিধা হবে না। অ্যান্ড টি হচ্ছে ভি থেকে ডাব্লিউ,
বি এর লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা, থিওরেমটা বলছে যে টি ইনজেক্টিভ হবে, হ্যাঁ ম্যাপিং তো, লিনিয়ার ট্রান্সফরমেশন হোক সেটা ম্যাপিং তো। ইফ অ্যান্ড অনলি ইফ যদি কার্নেল অফ টিটা থিটা হয়ে যায়, কাটটি যদি থিটা হয় তাহলে টি ইনজেক্টিভ হয়। খুবই ইম্পর্টেন্ট এই থিওরেম, প্রচুর এগুলোর মানে অ্যাপ্লিকেশন আছে। প্রুফটা খুব সোজা, কিন্তু এই থিওরেমের অ্যাপ্লিকেশন প্রচুর বলে আমি স্টার্ট দিয়ে রাখলাম। কি বলেছে আরেকবার বলে দিই, টি যদি ইনজেক্টিভ হয়, ইনজেক্টিভ মানে 1 1 আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ, তাহলে কাটটি সবসময় নাল ভেক্টর থিটাই থাকবে, তাছাড়া আর কেউ থাকবে না। ইফ অ্যান্ড অনলি ইফ আছে, কোনটা ধরবো প্রথমে বলো? যার যেটা ইচ্ছে, যার যেটা ইচ্ছে ধরে নেব। কাটটিটা থিটা ধরে নেব। আচ্ছা, কি দেখাতে হবে এখান থেকে? স্যার টিটাকে ইনজেক্টিভ দেখাতে হবে। টিটা ইনজেক্টিভ দেখাতে হবে। টি ইনজেক্টিভ দেখাতে গেলে ধরে নিয়ে একটা কাজ করি, আলফা আর বিটা দুটো এলিমেন্ট ভিতে, বিশ্বাস দ্যাট তাদের ইমেজগুলো সেম। অসুবিধা আছে কারোর এটা ধরতে? সেখান থেকে ইনজেক্টিভ দেখাতে গেলে কি প্রমাণ করতে হবে? কারণ দুটো এলিমেন্টের ইমেজ সেম হলে দুটো এলিমেন্টকে সেম হতে হবে, মানে আলফা ইকুয়ালস টু বিটা। তোমরা প্রথম দিকেই আমরা আলোচনা করেছিলাম, তখন কেউ একটা বলেছিল এটা, দুটো এলিমেন্টের ইমেজ সেম হলে এলিমেন্টগুলো সেম হতে হবে। তাহলে ধরে নিই আমরা যে আলফা আর বিটা ভি এর এলিমেন্ট, যাতে করে টি আলফা আর টি বিটা দুটো এলিমেন্টের ইমেজ সেম। টি আলফা আর টি বিটা যদি সেম হয়ে যায়, এক কাজ করো তো, টি আলফা এইদিকে মাইনাস টি বিটা অ্যাড করো তো, কি হয় এখানে? ঠিক আছে, আচ্ছা অর তাহলে এটা দাঁড়ালো টি আলফা মাইনাস টি বিটা। এইটা কত দাঁড়ালো কে বলতে পারে? টি বিটা আর টি বিটা যদি আমি মাইনাস টি বিটা অ্যাড করি, থিটা ড্যাশ। থিটা ড্যাশ। ভেরি গুড। এটা আচ্ছা, ড্যাশ আছে। একটু আগে আমরা শিখালাম যে টি আলফা আর মাইনাস টি বিটার জায়গায় টি অফ মাইনাস বিটা বসাতে পারি। এই যে, হ্যাঁ স্যার। এই যে একই তো জিনিস, ওখানে আলফা আছে এখানে বিটা, ইজ ইকুয়াল টু থিটা ড্যাশ। কে বলতে পারে টি যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে টি আলফা প্লাস টি অফ মাইনাস বিটার জায়গায় আমি যদি এইটা লিখি তাহলে কি আমি ঠিক লিখবো? টি অফ আলফা মাইনাস বিটা। ট্রান্সফরমেশন তো, লিনিয়ার ট্রান্সফরমেশন তো হবে। অসুবিধা আছে কারোর? আমি একটু ভেঙে ভেঙে করলাম, হ্যাঁ ডিরেক্ট এখান থেকে এটাও বলা যায়, আমি ফালতু এত ভাঙলাম। কে বলতে পারে আলফা মাইনাস বিটার ইমেজ থিটা ড্যাশ, তাহলে আলফা মাইনাস বিটা কোথায় থাকবে? থিটা হবে স্যার, কাটটিতে থাকবে। কারোর যার ইমেজ থিটা ড্যাশ সেটা কোথায় থাকে? সেটা কাটটিতে। কাটটিতে থাকে। কাটটি কত বলে দিয়েছি, কত ধরেছি কাটটি? সিঙ্গেলটন থিটা। সিঙ্গেলটন সেট থিটা। তাহলে কেউ যদি কাটটিতে থাকে তাহলে সেটা কি হবে বলো? কাটটিতে আর কেউ আছে? থিটা ছাড়া তো কেউ নেই। তাহলে আলফা মাইনাস বিটা যদি কাটটিতে থাকে তাহলে আলফা মাইনাস বিটাটাকে থিটা হতে হবে, অর বিটাটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে আলফাটাকে বিটা হতে হবে। অতএব টি আলফা আর টি বিটা যদি সমান হয় তাহলে আলফা আর বিটা সমান, অতএব টি হচ্ছে কি ইনজেক্টিভ। তাহলে কাটটি যদি থিটা হয় তাহলে টি ইনজেক্টিভ। উল্টোটা ধরে নি টিটা ইনজেক্টিভ। টি যদি ইনজেক্টিভ হয়, ইনজেক্টিভের ক্ষেত্রে একটা জিনিস জানো, এই যে ম্যাপিং নিচ্ছি, ইনজেক্টিভের ক্ষেত্রে কেউ যদি ইনজেক্টিভ হয়, এটা ইনজেক্টিভ হতে পারে? এই যে ম্যাপিংটা কেন হতে পারে না? না স্যার। কেন হতে পারে না? কারণ কি? দুটো এলিমেন্ট, একটা আলাদা এলিমেন্ট একটা একই জায়গায় ম্যাপ করছে। একই জায়গায় যাচ্ছে। আচ্ছা, এটা যদি প্রি ইমেজ দিয়ে বলার চেষ্টা করি তাহলে কি বলতে পারি? এই কথাটা যে দুটো এলিমেন্ট এক জায়গায় যাচ্ছে, যদি প্রি ইমেজ দিয়ে বলি, কে বলতে পারবে? একটা এলিমেন্টের দুটো প্রি ইমেজ আছে। একটা এলিমেন্টের দুটো প্রি ইমেজ আছে, তাহলে একটা এলিমেন্টের যদি একের বেশি প্রি ইমেজ থাকে তাহলে সেটা ইনজেক্টিভ হতে পারে? না স্যার। একটা এলিমেন্টের যদি না, একের স্যার। বেশি প্রি ইমেজ থাকে তাহলে সেটা ইনজেক্টিভ হতে পারে? ইউনিক পিএমএস থাকতে হবে। পারে না তো। বুঝতে পারি? তাহলে একটা এলিমেন্টের কটা প্রি ইমেজ থাকতে হবে? ইউনিক প্রি ইমেজ। আচ্ছা, তাহলে টি স্যার ওয়ানলি ওয়ান প্রিমেজ থাকতে তাহলে হবে। একটাই প্রি ইমেজ থাকতে হবে, তাহলে ইনজেক্টিভ হবে। হ্যাঁ, তাহলে one টি হচ্ছে ইনজেক্টিভ,
ধরে নিচ্ছি যেহেতু আমরা জানি টি থিটা ইজ ইকুয়াল টু থিটা ড্যাশড, তার মানে থিটা ড্যাশড একটা প্রি ইমেজ হচ্ছে থিটা, ভালো করে বোঝো, থিটা ড্যাশড একটা প্রি ইমেজ থিটা, তাহলে থিটা ড্যাশড আর কোনো প্রি ইমেজ থাকবে যেহেতু টিটা ইনজেক্টিভ? না স্যার। তাহলে থিটা ড্যাশড হ্যাজ কি অনলি ওয়ান প্রি ইমেজ। কেন? কারণ টি যেহেতু ইনজেক্টিভ, তাই না? টি ইনজেক্টিভ হওয়ার ফলে, একটু আগেই তো বললাম ইনজেক্টিভ হলে একের বেশি প্রি ইমেজ থাকতে পারে না। তাহলে কাটটিতে কারা থাকে? কাটটির ডেফিনেশন কি? থিটা ড্যাশড প্রি ইমেজ গুলো তো কাটটিতে থাকে, ব্যাপারটা বুঝতে পারছো? কাটটিতে কারা থাকে? যাদের ইমেজ থিটা ড্যাশ। তাহলে উল্টো হয় বলতে গেলে থিটা ড্যাশের প্রি ইমেজ গুলো কাটটিতে থাকে। থিটা ড্যাশের কটা প্রি ইমেজ আছে? একটাই, সেটা কে? একটাই আছে, থিটা। তাহলে বলো কাটটি কত হবে? সিঙ্গেলটন থিটা হবে। আর কেউ হবে না। থিটা ড্যাশের প্রি ইমেজ গুলোই কাটটিতে থাকে, তাহলে থিটা ড্যাশের একটাই প্রি ইমেজ যেহেতু টি ইনজেক্টিভ, সেটা থিটা, তাহলে কাটটিতে শুধু থিটা থাকবে। কমপ্লিট। এবার কিছু এক্সাম্পল করাই কি করে আমরা কাটটি বের করতে পারি তার। এগুলো আগেও করিয়েছি, দুটো করিয়েছি না, তার এটা 3 নম্বর। এর আগেরটা হচ্ছে ইমপ্রপার, মানে যেটা হচ্ছে ওই যে জিরো ম্যাপিং, তাই তো? সেটা হচ্ছে কাটটিটা গোটা ভি হবে, আর যেটা আইডেন্টিটি ম্যাপিং সেটা কাটটিটা হচ্ছে নাল ভেক্টর শুধু হবে ট্রিভিয়াল। তাহলে ওই দুটো করিয়েছি। এবার 3 নম্বর, হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু ভালো করে শিখে নাও, কিভাবে করতে হয় দেখে নাও। আমি 1-2টো করাবো, তারপর কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর এর আগের দিনের যে এক্সারসাইজ গুলো দিয়েছিলাম সেগুলো কি করছো বাড়িতে? প্রত্যেকে কিন্তু করতে হবে। আমি সবাইকে চেক করব, যারা অনলাইনে ক্লাস করছে না তাদেরকেও কিন্তু আমি দেখবো। নেক্সট বুধবার কিন্তু আমি দেখবো, তার আগে কিন্তু এগুলো সব করতে হবে, বাড়িতে কিন্তু করো। স্যার যে 10টা শর্ট কোশ্চেন দিয়েছিলেন এমসিকিউ ওইগুলো হয়ে গেছে। ওগুলো হয়ে গেছে, তার অ্যান্সার গুলো আমাকে পাঠাবে তাহলে। আচ্ছা পাঠিয়ে আমাকে দেবো স্যার। পার্সোনালি, গ্রুপে না। কেন বলো তো? গ্রুপে তাহলে অনেক আচ্ছা। সময় দেখে নিবে, হ্যাঁ, পার্সোনালি। আচ্ছা স্যার, এবং পাঠিয়ে যেই দেবো। অঙ্কগুলো করবে সেই অঙ্কগুলো আমাকে কিন্তু করে পাঠাবে। আগে করো, আমি টাইম দিচ্ছি, যেহেতু অনেক অঙ্ক আমি টাইম দিচ্ছি। স্যার এক্সারসাইজটা তো 1 সপ্তাহ টাইম দিয়েছেন ওগুলো। হ্যাঁ হ্যাঁ, বা তোমরা যদি বলো তাহলে আমি নেক্সট শনিবারও করতে পারি, কিন্তু তোমরা বললে কিন্তু সবাইকে করতে হবে, মানে শুধুমাত্র যারা অনলাইনে ক্লাস করছো তারা না, যারা ইউটিউবে ক্লাস করছো অনেকে আছে, তাদেরকেও আমি প্রত্যেকে নিব খাতা, না হলে কিন্তু হবে না। ক্লাস করছো মানে তোমাদেরকে ভালো করে ছাড়বই, চিন্তার কিছু নেই। প্রত্যেককে আমি তো শুধু লিনিয়ার করাচ্ছি, সেটা তো আমি গ্যারান্টি দিতে পারছি না যে জ্যামে লাগাবোই সবাইকে। কিন্তু আমি যদি সবকিছু করাতাম তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিতাম যে না, হ্যাঁ, তোমরা যদি ঠিকঠাক ভাবে পড়ো তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমি ঠিক তোমাদের লাগিয়ে দিতাম। যাই হোক, তো লিনিয়ার ব্যাপারটা এমনভাবে তৈরি করাবো যাতে করে 50% তোমাদের, এটার উপর তো ডিপেন্ড করে অনেক কম্পিটিটিভ এক্সাম, লিনিয়ার, অ্যাবস্ট্রাক্ট, রিয়াল, কমপ্লেক্স, চারটে হচ্ছে মেন জিনিস, আর কিছু অ্যাপ্লাইড আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই সমস্ত মানে লিনিয়ার, অ্যাবস্ট্রাক্ট, রিয়াল, কমপ্লেক্স, এই চারটে জিনিস যদি ঠিকঠাকভাবে করে দাও, আর যদি একটু যদি অ্যাপ্লাইডটা ঠিকঠাকভাবে করো, ব্যাস কোনো চিন্তা নেই। এর পরবর্তীকালে নেটেও এটা সিলেবাস সব এগুলো। আচ্ছা, ভালো করে দেখে নাও। টি হচ্ছে R3 থেকে R3 কিভাবে ডিফাইন করেছে? R3, হ্যাঁ, তাহলে x1, y1, x1, x2, x3, তার ইমেজটা ভালো করে দেখো। x1 plus x2 plus x3, 2x1 plus x2 plus 2x3, x1 plus 2x2 plus x3। কারোর যদি বিশ্বাস না হয় যে স্যার এটা লিনিয়ার ট্রান্সফরমেশন কিনা, তো সে চেক করে নিও, হ্যাঁ, এটা চেক করে নিও। আমি কিন্তু এরকম মনে করিয়ে দিয়েছিলাম যে এই ট্রান্সফর্ম এটা করাইনি, কিন্তু করাবো কি এটা লিনিয়ার কিনা, না পারবে চেক করতে? টাইম লাগবে লিনিয়ার করাতে গেলে। সো দ্যাট ফার্স্ট কাজ হচ্ছে টি ইজ এ লিনিয়ার। এটা কি তোমরা করতে পারবে নিজেরা? কিছু বলছো না স্যার চেষ্টা করবো, না হলে স্যার ও, বলবো তো। তাহলে কনফিডেন্টের অভাব, মানে তাহলে আমি করিয়ে দিচ্ছি এখন। একটা আমি করিয়ে দিই, তারপর চেষ্টা করবো বাকিরা। ফাইন্ড কাটটি, অ্যান্ড কাটটি বের করতে হবে। যেহেতু কাটটি সাবস্পেস, কাটটির বেসিস এবং ডাইমেনশনও চাই। আমি বেসিস আর ডাইমেনশন বের করা শিখিয়ে দিয়েছি না সাবস্পেস গুলোর, কাজে লাগবে। এবার কি করে সাবস্পেসের বেসিস আর ডাইমেনশন বের করতে আমি শিখিয়ে দিয়েছি, তো এগুলো কাজে লাগবে। যাই হোক, তো তোমরা যেহেতু খুব একটা কনফিডেন্ট নেই, একজন বললে যে দুটো ক্রাইটেরিয়া দেখাবো না একবারে কম্বাইন করে একটা দেখাবো? ব্যাস তাহলেই হয়ে যাবে। তো পারবে কিনা? স্যার দুটো করে পারবো, একটা করে একটু অসুবিধা হয়।
হ্যাঁ স্যার পাওয়ার গেছে। স্যার কিভাবে টি পরীক্ষাতে ইন্টু আলফা প্লাস বিটা, টি আমি আলফা শেখাচ্ছি, প্লাস টি আমি বিটা। বলে দিই, আমি বলে দিই, অসুবিধার জীবনে অসুবিধা বলে কিছু নেই, পৃথিবীতে অসুবিধা বলে কিছু নেই। x1 x2 x3 কোনো কিছু অসুবিধা বলে কিছু আছে? তোমাদের এই তো অলিম্পিক চলছে, আমি একটু খেলা দেখছিলাম, 4:30 থেকে আমি পড়ালাম। তো অলিম্পিকে আমাদের হেরে গেল পিভি সিন্ধু। তো জানি না তোমরা খুব একটা অলিম্পিক দেখো কিনা, আমার একটু খেলাধুলাতে বেশি নেশা, সব রকম খেলা, শুধুমাত্র ক্রিকেট না। তো এরকম অলিম্পিকে মাইকেল ফেলপস বলে একজন প্লেয়ার ছিল, জানো কিসের প্লেয়ার, কোন খেলার সঙ্গে যুক্ত? কেউ জানো? জেনে রাখা উচিত, এগুলো তো জেনারেল নলেজ। মাইকেল ফেলপস, কেউ জানো না কার সাথে যুক্ত, কোন খেলার সাথে যুক্ত? খুব বড় মাপের প্লেয়ার, যেরকম আমরা ক্রিকেটে সচিন টেন্ডুলকার, তাই না? ফুটবলের ধরো মেসি, রোনাল্ডো, তো সেরকম ওই খেলার সে হচ্ছে ওরকম টেন্ডুলকার। কোন খেলার সঙ্গে যুক্ত? মাইকেল ফেলপস, আমেরিকার লোক, আমেরিকার প্লেয়ার। সে হচ্ছে সে বলাটাও খারাপ, সাঁতারের সঙ্গে যুক্ত, সুইমিং, মাইকেল ফেলপস। অলিম্পিকে 2004 সালে অ্যাথেন্সে অলিম্পিক হয়েছিল, হ্যাঁ 2004। জাস্ট 2 মিনিট একটু বলে দিই, যেহেতু সালমান কথা শুনে আমাকে মনে হলো। তো গ্রিসের অ্যাথেন্স বলে একটা জায়গা আছে, সেখানে সে 4টে বা খুব সম্ভবত 6টা গোল্ড মেডেল জিতেছিল সাঁতারে এরকম থাকে, 100 মিটার, 200 মিটার, 300 400 মিটার, রিলে, এরকম অনেক কিছু থাকে। তো অলিম্পিকে একটা গোল্ড জিততে গেলে, আমাদের ভারত গোটা একটা নেশন, সে একটা গোল্ড জিততে পারে না। 2008 সালে লাস্টে একটা গোল্ড জিতেছিল শুটিং এ, তারপর থেকে গোল্ড পাচ্ছে না। সেখানে সে একটা প্লেয়ার, ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ার, সে 4-5টা এরকম, আমি এক্সাক্ট বলতে পারছি না, তো 4টে বা 6টা এরকম গোল্ড পেয়েছিল 2004-এ। এবং পাওয়ার পরই সে এরকম ডিক্লেয়ার করেছিল যে 2008-এ বেজিং এ অলিম্পিকে আমি 8খানা গোল্ড পাবো। 8টা গোল্ড মানে 8টাই তার সুইমিং এ ইভেন্ট, এবং 8টা ইভেন্টে 8টাই জিতবো। যেটা শোনার পর অনেকে বলেছিল যে ঠিক আছে সে ভালো প্লেয়ার, কিন্তু সে যত বড় প্লেয়ার তার থেকে তার অহংকার বেড়ে গেছে, এবং তার কথায় সবাই হেসেছিল গোটা ওয়ার্ল্ড, যে পারবে না, ওর দ্বারা হবে না, 8টা গোল্ড অসম্ভব বিষয়। 8টা গোল্ড 8টা খেলাতেও 8টাতেই জিতবে, ওর হতে পারে, হ্যাঁ হলো ব্রোঞ্জ, হলো সিলভার, হলো সেকেন্ড, হলো থার্ড, হলো 8টা গোল্ড মানে সে 8টা খেলাতে 8টাতেই চ্যাম্পিয়ন। সুইমিং এর 8টাই খেলা আছে, ইভেন্ট 8টা। তো সে তো বলে দিয়েছিল যে করব। এবার 2008-এ যখন সে বলে দিল যে আমি পাবোই, আগেই বলে দিল 2004-এ যে 2008 আমি পাবোই, যে যাই বলুক। 2005-06-এর দিকে সুইমিং খেলাতে দুটো জিনিস খুব দরকার, একটা হচ্ছে হাত দিয়ে, আর একটা পা। তো তার হাত ভেঙে যায় 2005-06 সালে। যখন হাত ভেঙে গেল, তো ওই মাইকেল ফেলপস তো মোটামুটি সবাই বুঝে গেল যে ও আর সাঁতারে নামতে পারবে কিনা সন্দেহ। 2008-এ অলিম্পিকে গোল্ড জেতা তো দূরের কথা, ও কোয়ালিফাই করতে পারবে কিনা, অলিম্পিকে কোয়ালিফাই করাটাই বড় ব্যাপার। আমাদের ভারত থেকে সুইমিং এ কোয়ালিফাই খুব কম লোক করে, এবার 2জন করেছে, করতেই পারে না, তাও যাই হেরে গেছে। যাই হোক, তারা কোয়ালিফাই করতে হবে, তারপরে হিট হয়, যেরকম তোমরা দেখবে যে স্পোর্টসে যেরকম খেলা হয়, হিট 100 মিটার, 200 মিটার, হিটের পর তার ফাইনাল, সেই ফাইনাল। তো ওরকম কোয়ালিফাই করতে পারবে কিনা সন্দেহ। তো যখন ওর হাত ভেঙে যায়, তো যারা কোচ, যারা ডাক্তার, তারা বলেছিল যে তুমি আর হাত দিয়ে করতে পারবে না, তাহলে তুমি সারা জীবনের মতো খেলতে পারবে না যদি এখনই তুমি হাত দিয়ে যদি সাঁতার কাটো। তো ওই মাইকেল ফেলপসের এত জেদ, মানে পারবো না বলে জীবনে কিছু হতে পারে না, মানে তার এত জেদ, সে হাতটা বেঁধে রাখতো যখন সে প্র্যাকটিস করতো, সে পা দিয়ে প্র্যাকটিস করতো খালি। তো হাত বেঁধে এরকম 1 বছর 1.5 বছর যখন হাত বেঁধে প্র্যাকটিস করেছে, তার পা এত মানে লেভেলের ফাস্ট হয়ে গেছে যে হাত বেঁধে রেখেছে, এরকম ভাবে প্র্যাকটিস করেছে। নর্মাল যারা হাত দিয়ে করে, একটা হাতে সাপোর্ট পাওয়া যায়, তো তার হাতের সাপোর্ট ছাড়া সে পা দিয়ে খালি সুইমিং করতো। তার মানে পাটা এত শক্ত হয়ে গেছিল, এত পায়ের স্পিড বেড়ে গেছিল। তারপরে যখন সে হাতটা রিকভার করলো, সে 2008 সালে 8খানাই গোল্ড জিতেছিল, এবং ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, মানে সুইমিং এ, যেটা এত বছরের যেটা রেকর্ড, 100 মিটারে তার রেকর্ড, 200 মিটারে তার রেকর্ড, এরকম রেকর্ড করেছিল। এত ফাস্ট হয়ে গেছিল, তার ধারে কাছে কেউ আসতে পারছিল না। যেরকম একজন প্লেয়ার আছে উসিয়ান বোল্ট বলে, জামাইকার, সে দৌড়ায়, ঠিক আছে, অ্যাথলিট, তো ওর মতো ওরকম রেকর্ড। তো মানে ওরকম ব্যাপার যে পারবো না বলে, যাই হোক একটা উদাহরণ দিলাম যে এটা হচ্ছে একটা অবাস্তব জিনিস সে করে ফেলেছিল, এবং তার কথা হয়েছিল। তারপর ওয়ার্ল্ড তাকে মানে সে 5টা ধনীতম প্লেয়ারের মধ্যে 1 নম্বর ওয়ার্ল্ডের। ক্রিকেট তো বাদ দাও, ক্রিকেট তো আমরা সবাই দেখি, কয়েকটা দেশ ছাড়া কেউ খেলে না, কিন্তু এই সমস্ত খেলাতে এই 5টা ওয়ার্ল্ডের সব থেকে যারা বড় লোক, ধনী প্লেয়ার, তার মধ্যে মাইকেল ফেলপস একটা। মানে এরকম টাইগার উডস, এই সমস্ত কিছু কিছু প্লেয়ার আছে যারা যারা বিভিন্ন প্লেয়ার ইয়ের সঙ্গে যুক্ত,
গলফের সঙ্গে যুক্ত আছে টাইগার উডস, এরকম প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে। টেনিসের সঙ্গে যুক্ত আছে রাফায়েল নাদাল, রজার ফেডারার, তো এরকম প্রচুর খেলা আছে। যাই হোক, তো এগুলো হচ্ছে তোমাদের যদি কোনোদিন খেলা টেলা দেখা উচিত বা যে কোনো কিছুই একটু নলেজে রাখা উচিত। আচ্ছা, তো সি ফিল্ডে আছে, তো ওটাই সালমার কথায় যে চেষ্টা করব অবশ্যই, পারবো না পারছি না সেটা আমার করে নিতে, প্র্যাকটিস করতে হবে। পারছি না মানে ওটাকেই বলতে হবে যে হ্যাঁ হয়ে যাবে, তো আমি শিখিয়ে দিচ্ছি, তারপর শেখো, বাড়িতে প্র্যাকটিস করো। x1 x2 x3, হ্যাঁ এটাকে ধরে নাও আলফা, R3 তে আছে, দেখো না পারবে না কেন একসাথে। আর বিটা হচ্ছে y1 y2 y3, আমি একটা করিয়ে দিই, একটু টাইম লাগুক, টাইম একটু লাগবে। ম্যাথমেটিক্স এমন একটা জিনিস তোমাকে পড়ে থাকতে হবে, না পড়ে থাকলে হবে না। সংক্ষেপে শর্টকাটে শেখার কোনো জায়গা নেই। দেন আচ্ছা, টি অফ আলফা কত হবে? টি অফ শিখে গেছি আমরা x1 x2 x3, আমাদের জানা আছে কত, এই যে লিখে ফেলি এটা, হ্যাঁ x1 প্লাস x2 প্লাস x3 কমা 2x1 প্লাস x2 প্লাস 2x3 কমা x1 প্লাস 2x2 প্লাস x3 হলো এটা। আচ্ছা, টি বিটা কে বলতে পারে কত হবে? বলো কে বলতে পারে? আলফা দেখে বলো বিটাটা কি হবে? y1 প্লাস y2 প্লাস স্যার y3 y1 y2 y3 2y1 প্লাস y2 2y3 গুড, তারপর y1 2y2 প্লাস y3। ভেরি গুড। সি আলফা প্লাস বিটা, এটাই তো আমাদের দরকার। সি আলফা মানে x1 x2 x3, আর বিটা মানে হচ্ছে y1 y2 y3। সি ফার্স্ট কোঅর্ডিনেট গুলো নিলাম, হ্যাঁ সি x1 প্লাস y1, সেকেন্ড কোঅর্ডিনেট সি x2 প্লাস y2, থার্ড কোঅর্ডিনেট সি x3 প্লাস y3, টি অফ সি আলফা প্লাস বিটা। এইবার বলো কে বলতে পারে কত হবে? স্যার cx1 প্লাস y1 টি সি x1 প্লাস y1 কমা প্লাস y1 cx2 y2 cx2 প্লাস y2 সি x3 প্লাস y3 y3। is equal কিন্তু to এইবার এর ইমেজটা কত হবে সেটাই হচ্ছে মেন। is equal to স্যার সমান দিয়ে লিখতে হবে। হ্যাঁ লিখছি আমি, বলো না তুমি। ওই তো cx1 প্লাস y1। দেখো খুব ভালো করে আগে দেখে নাও যে কি করে হয়েছে। প্রথমে হয়েছে হচ্ছে x কোঅর্ডিনেট প্লাস y প্লাস z, স্যার তাহলে তিনটা কোঅর্ডিনেটের যোগফল cx1 cx1 প্লাস প্লাস y1 y1 cx2 প্লাস y2 প্লাস, প্লাস cx3 প্লাস y3। এটা একটা হলো এক নম্বর, হ্যাঁ কমা কমা দিয়ে প্রথমটা তারপরে দুবার, 2 দ্বিতীয়টা একবার, তৃতীয়টা দুবার। প্রথমটা দুবার, প্রথমটা দুবার, দ্বিতীয়টা একবার, তৃতীয়টা দুবার, আর দ্বিতীয়টা থার্ডটা হচ্ছে একবার। আমি এখানে লিখছি, হ্যাঁ থার্ডটা হচ্ছে প্রথমটা একবার, দ্বিতীয়টা দুবার, আর তৃতীয়টা একবার। এবার থার্ড কোঅর্ডিনেট কি হবে? প্রথমটা একবার cx1 প্লাস y1 একবার, তার সাথে প্লাস দ্বিতীয়টা দুবার cx2 প্লাস y2 দুবার 2 ইনটু, আর তৃতীয়টা cx3 প্লাস y3 একবার। বাকিটা সবাই বুঝতে পারছো? ঠিক বলছে কিন্তু। এইবার স্যার এবার সিটা কমন নিয়ে এক্স গুলো এক জায়গায় করতে এগুলো সব রিয়েল নাম্বার, কিন্তু এগুলো রিয়েল নাম্বার, তাহলে হ্যাঁ। সিটা কমন নিয়ে সব এক্স গুলোকে একসাথে করো। ভেরি গুড, তাহলে সি কমন নিয়ে x1 আর ওয়াই গুলো এক প্লাস জায়গায় x2 করতে প্লাস x3, আর y গুলোকে একসাথে y1 প্লাস y2। তাহলে সি ইনটু টি আলফা আর টি বিটা পেয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল একটা কমা, ধীরে ধীরে, অত তাড়াহুড়ো কিছু নেই। এবার আবার x1, তাহলে এবার কি করবে জানো? এবার c যদি কমন নিই তাহলে x1 দুটো, এই যে দেখে নাও 2x1 x প্লাস x2 প্লাস এইটা c কমন নিয়েছি, হ্যাঁ প্লাস 2x3 প্লাস এখানে কি হবে 2y1 প্লাস y2 প্লাস 2y3। দেখো আমি সব গোল গোল করে দিচ্ছি, কমা। আর 3 নম্বরটা, 3 নম্বর কোঅর্ডিনেট বলো, এই যে 3 নম্বরে এখানে এই যে এইটা 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 সি কমন নাও, কত হবে? x1 প্লাস 2x2 প্লাস x3 প্লাস নিচে লিখছি আমি, হ্যাঁ y1 এই যে প্লাস 2y2 প্লাস y3।
ব্যাস, গোটাটার ওপর আবার ব্র্যাকেট ক্লোজ। এইবার 3 ভাগে ভাগ করে নাও, সি বাইরে বের করে নাও, x1 প্লাস x2 প্লাস x3 কমা, এই যে প্রথমে এইটা কমা, সি বাইরে বের করে নিয়েছি কমা, সবার সাথে সি আছে, হ্যাঁ, 2x1 প্লাস x2 প্লাস 2x3, আর সি সবার সাথে আছে কমা, x1 প্লাস 2x2 প্লাস x3 হয়ে গেল, প্লাস এই যে y1 প্লাস y2 প্লাস y3 ফার্স্ট কোঅর্ডিনেট, তারপর 2y1 প্লাস y2 প্লাস 2y3 সেকেন্ড কোঅর্ডিনেট, তারপর y1 প্লাস 2y2 প্লাস y3 থার্ড কোঅর্ডিনেট। সি বলো প্রথমে এটা কত? এই যে স্যার টি আলফা টি আলফা সাজানো আছে, তারপরে প্লাস টি বিটা, প্লাস টি বিটা স্যার হয়ে গেল লিনিয়ার। যাই হোক একটু খাটনি আছে, কিন্তু বিষয়টা সোজা, তো একবারেই করে নিও, হ্যাঁ, দুবারে করার থেকে একবারে করলে খাটনিটা একবার হবে অর্ধেক। স্যার আমি ওই খাটনির জন্যই বলছিলাম যে খাটনি আছে একটু, না হলে সম্ভব সব কিছু। হ্যাঁ, তো আলাদা আলাদা করলেও তো টাইম একই লাগবে মনে হয়, টাইম কিন্তু আলাদা লাগবে না, ব্যাপারটা একই লাগবে। আলাদা আলাদা করলে লিখতে বেশি সময় লাগে, হ্যাঁ সেটাই। আর এটাতে একটু সাজাতে মানে বুঝে সাজাতে হবে, না হলে গন্ডগোল হয়ে যাবে। ব্যাস, আর গন্ডগোল হবে না, প্র্যাকটিস করবে। নেক্সট কাটটি বের করতে হবে। আচ্ছা, কাটটিতে কারা থাকে আগে বলতে হবে। কাটটিতে কারা থাকে? ধরো আমি বললাম যে কোনো একটা আলফা কাটটিতে আছে, সাপোজ। স্যার স্যার গল্পটা কিন্তু ভালো লাগলো শুনে খুব। আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে, এখন আমি পড়িয়ে দিই, আবার পরে 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 ঠিক আছে। কাটটিতে আলফা আছে, এটা আগে পড়িয়ে নিই, তারপর আবার গল্প। এখন তো অনলাইনে গল্প করি না, আমার বাড়িতে যারা পড়ে তারা অনেক গল্প শোনাই, যাই হোক ওগুলো তখন বেশি পড়াতে পারি বলে গল্প, এখন 2 ঘন্টার বেশি না অনলাইনে, আমার মানে সবারই চোখের প্রবলেম, নেটের প্রবলেম, মোবাইল গরম হয়ে যায়, সেই জন্য আমি বেশি গল্প করি না। আর বাড়িতে আমি 2-2.5 ঘন্টা, অনেক সময় 2.5 ঘন্টা পড়িয়ে দিই, তখন 10-15 মিনিট ওদেরকে এন্টারটেইন করতে হয় তো ছাত্রছাত্রীদের, নাহলে হয় না, সবসময় পড়তে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ব্রেক চাই, তখন একটু গল্প হয়। ঠিক আছে, আলফা হচ্ছে x1 x2 x3, এরা কাটটিতে আছে। হ্যাঁ, কাটটিতে যারা থাকবে তাদের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য আমরা জানি যে তাদের ইমেজ কি হবে, থিটা বা থিটা ড্যাশড। কে বলতে পারে এখানে এর নাল ভেক্টর কত? 0 0 0 প্রদীপ, সুমিত, নাল ভেক্টর কত হবে? 0 0 0 0 0 0। আচ্ছা, তাহলে টি অফ আলফা মানে জানা আছে তো, অলরেডি ডিফাইন করে দিয়েছে টি অফ আলফা, এই যে x1, তাহলে আমাকে একটু হেল্প করো, x1 প্লাস x2 প্লাস x3, তারপর কত ছিল বলো? 2 নাকি? 2x1 plus x2 plus 2x3 আর তারপরেরটা x1 plus 2x2 plus x3। আচ্ছা গুড, এটা হচ্ছে 0 0 0। এখান থেকে 3টে ইকুয়েশন পাওয়া যায়। ওহো সরি, এটা তো টি হবে না, টি হবে না স্যার, টি হবে না। হ্যাঁ, এখান থেকে 3টে ইকুয়েশন পাওয়া যায়, কি কি? একটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 0, আরেকটা হচ্ছে 2x1 প্লাস x2 প্লাস 2x3 0, আর আরেকটা হচ্ছে x1 প্লাস 2x2 প্লাস x3 ইকুয়াল টু 0। কে বলতে পারে এখান থেকে x1 x2 x3 মান বের করব? কি হবে মান? হুম, 0 0 0 হবে একটা, হ্যাঁ স্যার। তাছাড়া কি আর কিছু হবে? তাছাড়া এটার একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ চ্যাপ্টারটা আমি করাবো। হ্যাঁ, লিনিয়ারের একটা লিনিয়ার ইকুয়েশনস, যে কত র্যাঙ্কটা কমে যাচ্ছে, না মানে কটা সলিউশন থাকবে, আমি সলিউশন দেখতে ইনফাইনাইট সলিউশন। কি করে বের করব? প্রথমে এই দুটোকে না বজ্রগুণন করো, জানো করতে বজ্রগুণন? সবার জানা আছে তো? বলো, x1 কে যদি ঢেকে রাখি কত হবে প্রথম দুটো থেকে? স্যার 2 - 1 হবে। 2 - 1, তাহলে 1, তাই তো? নেক্সট তারপরটা আমি কিন্তু দেখলাম না, তোমাদের কথা বিশ্বাস করছি, ভুল বলো না। তারপরটা 2 - 2 হবে। 2 - 2 0, তার আর লাস্টেরটা x3 ঢাকা রাখলে 1 - 2 1 -1 - 2 কে, সেখান থেকে x1 হলো শুধু কে, x2 হলো 0,
আর x3 হলো মাইনাস কে, যেখানে কে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে দেখো তো 3 নম্বরটা স্যাটিসফাই করে কিনা এই মানটা, এই যে যেটা পেলাম কে 0 মাইনাস কে, 3 নম্বর ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। হ্যাঁ স্যার ব্যাস, তাহলে কে 0 মাইনাস কে সলিউশন। কত সলিউশন আছে, কে এর মান একটা করে বের করো আর এক একটা করে সলিউশন, তাহলে এখানে ইনফাইনাইট সংখ্যক সলিউশন আছে। তাহলে আমি যদি বলি যে আলফাটা কত হচ্ছে, আলফাটা কত ধরেছিলাম, তাহলে x1 x2 x3, এটাই তো কাটটিতে ছিল। তাহলে x1 এর জায়গায় কত বসাবো, কে, x2 এর জায়গায় 0, x3 এর জায়গায় মাইনাস কে। যদি কে কমন নিই বলো কত হবে, 1 0 মাইনাস 1, এইটাকে আলফা ধরো। তাহলে বলো কাটটি কিরকম হচ্ছে, দেখতে কিরকম কাটটি, কে ইন্টু আলফা মানে, এই সরি 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 আলফা না, আলফা না, আলফা তো অলরেডি ধরেছি, তাহলে এটাকে একটা অন্য কিছু ধরো না। আলফা তো অলরেডি ধরেছি গো, তাহলে এটাকে একটা কিছু নাম দাও। স্যার বিটা ধরে নি। বিটা, তাহলে এটা বিটা। তাহলে কে বলতে পারে কাটটিতে আলফা ছিল, সেই আলফাটা কে ইন্টু বিটা আকারে লেখা যাচ্ছে। তো আলফা যদি কে ইন্টু বিটা আকারে লেখা যায়, তাহলে আলফা কাটটিতে থাকলে আলফা হচ্ছে লিনিয়ার স্প্যান অফ বিটা। তাহলে কাটটি কিরকম দেখতে, এল অফ বিটা, বিটা মানে 1 0 মাইনাস 1। তাহলে কাটটি হচ্ছে একটা সাবস্পেস 1 0 মাইনাস 1 দ্বারা জেনারেট করছে। কে বলতে পারে এর বেসিস কত আর ডাইমেনশন কত? স্যার বেসিস হবে 1 0 মাইনাস 1 এটা হচ্ছে একটা বেসিস, আর ডাইমেনশন হবে 1। এন্ড কাটটি ডাইমেনশন হচ্ছে 1, এটাও কোশ্চেনে চেয়েছে। ক্লিয়ার, বুঝতে পারলাম? স্যার বলছিলাম যে যদি ধরে নিন এখানে 4টা আননোন থাকে x1 x2 x3 x4, হ্যাঁ, আর নিচের গুলোই ধরে নিন 3টা আননোন আছে একটা করে বাদ দিয়ে, তাহলে স্যার বজ্রগুণন করে দুটো 3টা আননোনের মান বার করে ওই একটা মানে একটা ইকুয়েশনে বসিয়ে ওটা স্যাটিসফাই করলে সলিউশন গুলো বলা যেতে পারে। আরেকবার বলো কি বললে, ধরো এখানে 4টি আছে। হ্যাঁ, হ্যাঁ x1 ইকুয়েশন x2 কটা আছে, x3 আননোন 4টি, ইকুয়েশন 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 3টা আছে। 3টি ইকুয়েশন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে স্যার দুটো যে কোনো দুটো ইকুয়েশন থেকে 3টা ভেরিয়েবল মানে না মানগুলো না, বার করে তখন নিয়ে তখন আরেকটা ইকুয়েশনে তখন ওইভাবে স্যাটিসফাই, করলে হয় না, তখন ওইভাবে করলে হবে না, তখন বজ্রগণন করলে হবে না। তখন কিভাবে করবো স্যার একটু মানে একটা জায়গায় চলে এসেছে স্যার ইন্ডিপেন্ডেন্ট বার করতে করতে, ডিপেন্ডেন্ট বার করতে করতে। একটাকে তখন মানে ফিক্স ধরে নিবে। স্যার আমি স্যার একটু ইকুয়েশন গুলো বলবো। বলো বলো বলো, আমি পরের পেজে, স্যার, তাহলে এই একটা অঙ্কটা হয়ে গেল। এসেছে, হ্যাঁ আচ্ছা, এই অঙ্কটা হয়ে গেল, কিন্তু ডাইমেনশন তাহলে কাটটি 1, ঠিক আছে, এটা হয়ে গেল। স্যার বলো, স্যার একটা একটা এসেছে স্যার 2c1 প্লাস 3c2 2c1 প্লাস 3c2, হ্যাঁ, প্লাস c3 ইকুয়ালস টু 0, প্লাস c3 ইকুয়ালস টু 0, আর একটা এসেছে স্যার 3c1 হ্যাঁ প্লাস 2c2 হ্যাঁ প্লাস c3 ইকুয়ালস টু 0। প্লাস c3, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আরেকটা এসেছে স্যার, স্যার ওটা স্যার একটু ভুল বলে ফেললাম আমি স্যার 4টা ইকুয়েশন বলছি আপনাকে, c1 প্লাস 4c2 প্লাস c3 ইকুয়ালস টু 0। c1 স্যার প্লাস, লিখুন এরপরটা 4c2 প্লাস c3 ইকুয়ালস টু 0, হ্যাঁ আর একটা স্যার 4c1 প্লাস c2 প্লাস c3 ইকুয়ালস টু 0। তো আননোন 4টা করে, আননোন তো 3টেই। হ্যাঁ স্যার আননোন 3টে স্যার, ওটা ভুল বলে ও ফেললাম। আননোন 3, তাহলে তো হ্যাঁ, তাহলে এই দুটো করে বাকি দুটো স্যাটিসফাই করাও না, এই দুটো থেকে বজ্রগ্রহণ করো আর বাকি দুটো স্যাটিসফাই করাও। শোনো, এটা হচ্ছে একটা এক্সট্রা আছে, দরকার পড়ে না, মানে ও। 3টে থাকলে 3টে ইকুয়েশন, 3টে আননোন থাকলে 3টে ইকুয়েশনই যথেষ্ট, তার থেকে বেশি দরকার পড়ে না। হ্যাঁ আছে আছে, স্যাটিসফাই করো, দেখো স্যাটিসফাই করছে কিনা। 3টে থাকলে কোনো অসুবিধা নেই, যদি 4টে থাকে তাহলে আমাকে বলো। স্যার হ্যাঁ স্যার 4টে আছে, একটু আরেকটা স্যার এসছে একটু। বলো, স্যার c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4 ইকুয়ালস টু 0, c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4 ইকুয়াল টু 0, ওকে, 1 নম্বর। নেক্সট, আর একটা স্যার c2 প্লাস 2c3 প্লাস c4 ইকুয়ালস টু 0, c2 প্লাস 2c3 প্লাস c4 ইজ ইকুয়াল টু 0, ওকে। আর একটা স্যার c1 প্লাস 2c3 প্লাস c4 ইকুয়ালস টু 0, ওকে,
আর আরেকটা ইকুয়েশনটা স্যার ফার্স্টের ইকুয়েশনটার সাথে ইকুয়াল হয়ে গেছে। তো তাহলে আর তিনটে C1 equation, plus C2 তাহলে তিনটে ইকুয়েশন, হ্যাঁ তিনটে ইকুয়েশন যাই হ্যাঁ হোক স্যার, বাদ এর দাও, ক্ষেত্রে কি করে বার করব? আচ্ছা এর ক্ষেত্রে দেখো 4টে আননোন আর 3টে ইকুয়েশন, তাহলে একটা ভেরিয়েবলকে ফিক্স ধরতে হবে। কাকে ফিক্স ধরবে? দেখো প্রত্যেকটাতে না C4 আছেই। আমার কথাটা বুঝতে পারলে? প্রত্যেকটাতে C4 হ্যাঁ। আছেই। তাহলে একটা কাজ করো, আমি C4টাকে যদি ফিক্সড করি, মানে সবাইকে, আমার কথাটা শোনো, C1 কে, C2 কে আর C3 কে, এই তিনটাকেই আমি লিখবো ইন রেসপেক্ট অফ C4 দিয়ে। আমার কথাটা মন দিয়ে শোনো, C4 এর ইয়ে করে আমি লিখবো প্রত্যেকটাকে। হ্যাঁ, আমার কথাটা বোঝা গেল? আমি কি করে লিখবো? C1 কেও C4 দিয়ে বের করব, C2 কেও C4 দিয়ে বের করব, C3 কেও আমি C4 দিয়ে বের করব। কি দেখে বুঝলাম? C4 যেহেতু প্রত্যেকটা ইকুয়েশনে আছে, সেই কারণে। বুঝতে পেরেছো? C4 এটাতেও আছে, এটা তো, হ্যাঁ বলতে পারো স্যার C3 ও তো প্রত্যেকটাতে আছে, তাহলে C3 দিয়েও করতে পারো। তাহলে তখন আবার C1, মানে এরকমও করতে পারো যে C1 C2 C3 কে C4 দিয়ে, আবার এরকমও করতে পারো C3 ও যেহেতু সবটাতে আছে, তাহলে C1 C2 C4 কে ইন রেসপেক্ট অফ C3, যেটা ইচ্ছে। আমার কথাটা বুঝতে পারলে? যেটা ইচ্ছে করতে পারো। কি করে করব যদি বলো, আমি শিখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা তাহলে বাদ দাও। আচ্ছা কি করে করতে পারি, একটু ক্যালকুলেশন হবে। আচ্ছা C1 C2 C3, তাই তো, C4 দিয়ে ধরো প্রথমটাতেই করি। হ্যাঁ, এটা যেহেতু দেখতে একটু সুবিধা মাঝে, এক কাজ করো, যদি আমরা বা C3 দিয়েও বের করতে পারো। হ্যাঁ, সবগুলো C3 দিয়েও বের করতে পারো, যেটা ইচ্ছা। দেখি আমি কোনটাতে সুবিধা হবে, যেটা ইচ্ছে, কোনটাতে সুবিধা হবে দেখছি। আচ্ছা এক কাজ করি। হ্যাঁ, এখান থেকে এই দুটো থেকে, হ্যাঁ আমি যেগুলো এগুলো বলছি দেখো ক্যালকুলেশন, সেখান থেকে যদি বিয়োগ করি, এটা 1, এটা 2, এটা 3, 1 আর 2 কে যদি বিয়োগ করি, আচ্ছা যেহেতু এটা মাঝখানে টুকে ফেললাম, তাহলে উপর থেকে করি। 1 আর 2 কে যদি বিয়োগ করি, তাহলে কি হবে বলো তো? C1 বলো তাড়াতাড়ি, মাইনাস C3 কত হবে? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। আচ্ছা, আর 4 নম্বরটা কত? এটা 4 হলো। আর 3 নম্বরটা কত? 3 নম্বরটা হচ্ছে C1 প্লাস 2C3 ইকুয়াল টু মাইনাস C4। এদেরকে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? কেটে গেল, বিয়োগ মাইনাস 3C মাইনাস ইকুয়ালস টু C4। তাহলে C3 কত হলো? C4/3। দেখো C3 কে C4 দিয়ে বের করে দিলাম, হয়ে গেল বক্স। আচ্ছা C3 C4 দিয়ে বেরিয়ে গেল। C3 যদি C4 দিয়ে বেরিয়ে যায়, এখানে বসাও, তাহলে C1 প্লাস 2 C3 C4 দিয়ে বেরিয়ে গেল, তাহলে C4/3 প্লাস C4 ইকুয়াল টু 0। তাহলে C1 C4 দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ স্যার, ওই 4 নাম্বার ইকুয়েশনটা বার করলে তো বেরিয়ে যাবে। হ্যাঁ এটা দিয়েও হয়ে যাবে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। ও C1 আর C3 তো হ্যাঁ, সমান। স্যার। ও তাহলে তো অত দরকার নেই। C1 C3 সমান মানে, তাহলে C1টাও কত হবে? মাইনাস C3 বাই, মাইনাস কেন হবে? এই সরি স্যার, মাইনাস সমান তো, মাইনাস 1। সমান হ্যাঁ সমান। হ্যাঁ। আর C2 কোথা থেকে বের করবো? এই যে C2 ওই 2 নম্বর ইকুয়েশনটা 2 নম্বরে বসিয়ে দাও। বসানো। তাহলে C2 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2C3 প্লাস, সরি প্লাস না, মাইনাস C4। আচ্ছা তাহলে মাইনাস 2C3, C3 এর মান কত? C3 এর মান হচ্ছে C4/3 মাইনাস C4, তাহলে কত হচ্ছে গো এখানে? -5 C4/3, ঠিক করলাম? তাহলে এইবার C1 C2 C3 C4, ধরো এটা একটা আলফা বা কিছু একটা, ধরো এর মানটা বের করবো। তাহলে C1টা C4 দিয়ে বের করছি, C4/3, C2টাও -5টা C4/3, C3টা C4/3, আর C4 নিজে C4 কমন নাও বা C4/3 কমন নাও, 1 -5 1 3, ব্যাস হয়ে গেল। ইনফাইনাইট সলিউশন আছে কিন্তু। হ্যাঁ, এটাকে যদি কে ধরে দাও, সাম কে ইনটু ইনফাইনাইট সলিউশন। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা শিখে নিতে হবে, এগুলো টেকনিক বুঝতে হবে নিজেদেরকে। তাহলে আমরা কাটটি বের করা একটা শিখলাম, ঠিক আছে। এইবার আরেকটা অঙ্ক দিই, কাটটি বের করা, দেখি পারো কিনা তোমরা। ধরো
টি হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, চেক করে নিও যদি কারো অসুবিধা থাকে বুঝতে। R3 থেকে R3 be a linear transformation defined by T of, ঠিক আছে, T of x y z is equal to x plus y, y plus z আর z plus x, কমা দিয়ে x y z R3 তে আছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে ফাইন্ড, ফার্স্ট কাজ কার্ডটি বের করা, আর সেকেন্ড কাজ ডাইমেনশন অফ কার্ডটি বের করা, সলিউশন। আচ্ছা, এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, চেক করে নিও যদি কারোর ইচ্ছা হয় একই রকম ভাবে, ঠিক আছে। কার্ডটি বের করতে গেলে একই নিয়ম, ধরে নি একটা এক্স ওয়াই জেড কার্ডটিতে আছে, ঠিক আছে। আচ্ছা, এক্স ওয়াই জেড যদি কার্ডটিতে থাকে তাহলে টি অফ এক্স ওয়াই জেড কত হবে বলো? কার্ডটিতে কারা থাকে যাদের ইমেজ 0 0 0 ডাব্লুর নাল ভেক্টর, ডাব্লু মানে এখানে R3। আচ্ছা, ইকুয়েশন কত তাহলে x প্লাস ওয়াই, y প্লাস জেড, জেড প্লাস এক্স, এই যে ইট ইজ গিভেন। তাহলে এখান থেকেও আমরা তিনটে ইকুয়েশন পেলাম, x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, y প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, আর জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। কে বলতে পারে এখান থেকে x y z এর মান কি কি হবে? 0 0 0 হবে। কি করে বলছো তুমি কি হবে? আর তো থাকবে না, কি করে বলছো? স্যার x এর মান যদি আমি -y করি, y এর স্যার তিনটেকে যোগ করে দেবো, দিয়ে একটা একটা করে বিয়োগ করবো। আচ্ছা, চেক করার উপায় হচ্ছে না ওই সিস্টেমটাকে সাজিয়ে নিতে হয়, হ্যাঁ, ক্যারে হ্যামিল্টন থিওরেম। এক্স এর কোফিশিয়েন্ট 1, আমি এগুলো করাইনি, এই চ্যাপ্টারটা করাবো আমি। ওয়াই এর কোফিশিয়েন্ট কত 1, আর প্রথম ইকুয়েশনে জেড এর কোফিশিয়েন্ট 0। আচ্ছা, দ্বিতীয় ইকুয়েশনে এক্স এর কোফিশিয়েন্ট নেই, ওয়াই এর কোফিশিয়েন্ট 1, জেড এর কোফিশিয়েন্ট 1। তৃতীয় ইকুয়েশনে এই যে এক্স আগে, হ্যাঁ 1, ওয়াই নেই, জেড 1। এর ডিটারমিনেন্ট করতে হয়, হ্যাঁ। যদি এর ডিটারমিনেন্ট নন জিরো হয় তাহলে ইউনিক সলিউশন, আর যদি এর ডিটারমিনেন্ট 0 হয়ে যায় তাহলে ইনফাইনাইট সলিউশন। এখানে যদি কেউ চেক করে দেখো আগের অঙ্কটাতে, এর ডিটারমিনেন্ট জানো কি হবে? এই যে এর ডিটারমিনেন্ট, এটাকে যদি ম্যাট্রিক্স আকারে নিই, আগের অঙ্কটার ক্ষেত্রে যদি এটাকে ম্যাট্রিক্স আকারে নিয়ে যে কোফিশিয়েন্ট গুলোকে যদি নিই, তাহলে কে বলতে পারে ম্যাট্রিক্সটা কত হবে? কোফিশিয়েন্ট গুলো নিয়ে, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এটা কি হবে বলো? x1 1, 1 1 1 1 1 1 1 2 1 হবে না 2 1 2, স্যার প্রথমে 1 1 1 2 1 2 আর 1 2 1 1 2 1। একটা জিনিস লক্ষ্য করেছো, ফার্স্ট কলাম আর থার্ড কলাম দুটো কি কলাম সেম হয়ে গেছে, সেম হয়ে গেছে, তাহলে ডিটারমিনেন্ট 0, 0 হবে। তাহলে ইনফাইনাইট সলিউশন, ক্যামার্স রুল বলছে, হ্যাঁ এটা ক্যামার্স রুল। আর এখানে ডিটারমিনেন্ট চেক করে নিও নন জিরো হবে, হ্যাঁ, তাহলে ইউনিক সলিউশন। যাই হোক, এটা ইউনিক সলিউশন। ইউনিক মানে কি? একটাই সলিউশন থাকবে, কি হবে সেটা? একটাই সলিউশন। তাহলে জিরো ছাড়া আর কেউ হতে পারবে? সবার যোগফল 0, তাহলে 0 0 0 সব। তাহলে সবাই যদি 0 হয়ে যায় তাহলে বলো কার্ডটিতে কে থাকবে? শুধু 0 0 0 মানে নাল ভেক্টর। তাহলে কার্ডটি নাল ভেক্টর, ডাইমেনশন অফ কার্ডটি কে কত? 1 হবে স্যার। এই যে ভুল ভাল জিনিস, 1 হওয়া মানে একটা ভেক্টর জেনারেট করবে। 0 এই যে হবে। এইটাতে 1, এইটা 1, দিস ইজ ডাইমেনশন 1, একটা নন জিরো ভেক্টর। এখানে কে জেনারেট করছে বলো এটাকে? এর বেসিস কত? ও স্যার বেসিস 5 হয়ে যাবে। এগুলো ভুল করা যাবে না কিন্তু, এখন এমন জায়গায় চলে গেছে এগুলো ভুল করা যাবে না। আর এগুলো ভুল, এগুলো মারাত্মক ভুল হয়ে যাচ্ছে। তাহলে ডাইমেনশন 5 বেসিস, 5 বেসিস মানে ট্রিভিয়াল স্পেসের ডাইমেনশন সব সময় 0, না হলে এগুলো মুখস্থ করে নিবেন। নোট, the dimension of a trivial space is always 0. The dimension of a trivial space, এগুলো মাথায় রেখে নিতে হবে, is 0.
আচ্ছা, কোশ্চিনটা যদি এখানে বলতো যে দেখাও শো দ্যাট টি ইজ 1 বা ইনজেক্টিভ, পারতে দেখাতে? কি করে দেখাতে টিটা ইনজেক্টিভ? হ্যাঁ স্যার, কি করে? স্যার কাটটি তো স্যার 0,0,0 চলে এসছে, কাটটি যদি থিটা হয় তাহলে টি টি ইনজেক্টিভ। তাহলে কাটটি যেহেতু নাল ভেক্টর তাই না, থিটা, তাহলে টি হচ্ছে ইনজেক্টিভ। পরীক্ষাতে কিন্তু ওরকম কোশ্চেন অনেক সময় চালাকি করে দিয়ে দেয়। তাহলে ইনজেক্টিভ আলাদাভাবে দেখানোর দরকার নেই, কাটটি যেহেতু থিটা, টি ইনজেক্টিভ। বুঝতে পারলাম? ঠিক আছে, আজকে কাটটির কিছু অঙ্ক করালাম, এর পরের দিন ইমেজ টি শেখাবো। ইমেজ, আজকে কাটটি, ইমেজ, আর কাটটি আর ইমেজ মিলিয়ে তারপরে নেক্সট দিন আমরা করাবো। ঠিক আছে, আজকে এই অবধি থাক। অঙ্কগুলো কিন্তু তোমরা সব করো যেগুলো আমি দিচ্ছি। ঠিক আছে।